হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি টেনব্রিজ স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। যদিও সামনে টেস্ট পরীক্ষা, সবারই একটু টেনশন পরীক্ষা নিয়ে। আমি জানি যে সবাই একটু টেনশনে আসো যে টেস্ট পরীক্ষাটা কেমনে হচ্ছে ভালো করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে টেস্ট পরীক্ষা ভালো করে না দিতে পারলে তো আবার হচ্ছে যে তোমার এসএসসি পরীক্ষার জন্য একটু ঝামেলা হয়ে যাবে। সো টেস্ট পরীক্ষাটা আগে ভালো করে ক্লিয়ার করতে হবে। সো এই জন্য আমার মনে হচ্ছে যে সবাই একটু টেনশনে আসো, বাট কোনো টেনশনের চিন্তার কোনো কিছু নাই, কারণ আমি আছি তোমাদের সাথে ফিজিক্স নিয়ে। তো ফিজিক্স নিয়ে যাদের যত ভয় আছে সব ভয়গুলো আমি দূর করে ফেলবো। তো তোমরা একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আমি দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা, নাবিল জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম নাবিল। মাইশাকে দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম মাইশা। তারপর জান্নাতুল ফেরদৌসকে দেখতে পারতেছি, সানজানা ইসলামকে দেখতে পারতেছি। তো তোমরা কে কোত্থেকে জয়েন করছো আজকে ক্লাসটাতে আমাকে একটু কমেন্টে জানাই দাও। আর হচ্ছে যে কার কি অবস্থা এটাও বলো, আর এটাও বলো যে আমার পেছনের যে স্ক্রিনটা আছে এইটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা তোমরা হচ্ছে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। ওকে, জোস জোস, সবাই জয়েন করে ফেলছে। উম্মে হাবিবাকে দেখতে পারতেছি, এমডি সাইফুল ইসলামকে দেখতে পারতেছি, ওমর ফারুককে দেখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জিজ্ঞেস করতেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আফসানাকে দেখতে পারতেছি, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসকে দেখতে পারতেছি, তামান্না তাসনিমকে দেখতে পারতেছি। আচ্ছা, এসএসসি 27 ব্যাচের অনেকে আছে, এসএসসি 26 ব্যাচের ক্লাস বেসিক্যালি, বাট এই চ্যাপ্টারটা সবার জন্যই সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা এসএসসি 27-এর, সো তোমরাও ক্লাসটা করতে পারবা। তো সবাই একটা কাজ করো, সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যারা যারা ক্লাসটাতে এখনো আসে নাই, সবাই যাতে ক্লাসটাতে চলে আসে। আফসানা মুক্তা বলছে টেনশনে আসি ভাইয়া। সো টেনশনের কিছু নাই, পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নাই। যারা পরীক্ষাকে ভয় পায় তারা আসলে মানে ভীতু মানুষ, ঠিক আছে? সো ভীতু হওয়া যাবে না। পরীক্ষা হচ্ছে খুবই সহজ জিনিস, পরীক্ষা জীবনে আসতেই থাকবে, এগুলো কোনো পরীক্ষা না। যত বড় হবা তত বড় বড় পরীক্ষা আসবে জীবনে। সো এইসব নিয়ে এত টেনশন করার কিছু নাই, ভালো হবে, ঠিক আছে? সো সবাইকে একটু মেনশন দিয়ে দাও, তোমার যারা ফ্রেন্ড আছে বা তোমার যারা জুনিয়র আছে সিনিয়র আছে, যারা এসএসসি 26 এবং 27 সবার জন্য ক্লাসটা একই সাথে অ্যাপ্লিকেবল। সো সবাই ক্লাসটা করতে পারবা। ওকে, জোস। নোয়াখালী থেকে দেখতে পারতেছি, ভোলা থেকে দেখতে পারতেছি, তারপরে হচ্ছে সব জায়গা থেকে মানুষজন জয়েন করে ফেলছে। আরে সেরা, জোস। তাহমিনা রহমান, রহিম না রহমিন, আচ্ছা বলছে যে আমি কি নাই। হ্যাঁ দেখছি ভাই, তোমাকে দেখছি, সবাইকে দেখছি। জোস, ঢাকা থেকে মানুষজন আছে, আমিও ঢাকা থেকে আসি, ঠিক আছে? ওকে, সো সবাই একটু জয়েন করুক আস্তে ধীরে, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। এখন আজকের ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার 8-এর উপরে, ঠিক আছে? চ্যাপ্টার 8 হচ্ছে তোমাদের কি, আলোর প্রতিফলন, ঠিক আছে? আলোর প্রতিফলন। তোমাদের এই চ্যাপ্টারটা, এই যে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা, আমি যদি বলি, বুঝছো, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া আমাদের সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে এসএসসি পরীক্ষার জন্য তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার কোনটা, আপনি যদি স্টুডেন্ট হইতেন তাহলে আপনি হচ্ছে সবার আগে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করতেন? মানে আমরা তো নর্মালি কি হয়, পরীক্ষার সময় আমাদেরকে বলে দেয় না যে যেই চ্যাপ্টারটা ভালো পারো ওই চ্যাপ্টার থেকে আগে আনসার করবা, অথবা হচ্ছে যেই চ্যাপ্টারটা সহজ ওই চ্যাপ্টার থেকে আগে আনসার করবা। সো আমি তাইলে করতাম কি, আমি আলোর প্রতিফলন থেকে আগে প্রশ্নটা আনসার করতাম। আলোর প্রতিফলন থেকে কিন্তু একটা সিকিউ আসবে, মানে মাস্ট আসেই। শামসুন নাহার, ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব জায়গার মানুষজন আছে, চিটাগাং, রংপুর, কুমিল্লা, সব জায়গা থেকে মানুষজন আছে। আমি ভালো আছি। যারা যারা জিজ্ঞেস করতেছে আমি কেমন আছি, আমি ভালো আছি। সো তোমরা যেটা করবা, এই যে আলোর প্রতিফলন অধ্যায়টা, এখান থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবে এসএসসি পরীক্ষাতে এবং টেস্ট পরীক্ষাতে। সব স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষাতে এই আলোর প্রতিফলন থেকে একটা প্রশ্ন আসবে। এবং আমি আশা করব যে যারা যারা এই চ্যাপ্টারটা নিয়ে ভয় পাচ্ছ, এতদিন ধরে যারা হচ্ছে এই চ্যাপ্টারটা নিয়ে ভয় পাইতেছিল যে ভাইয়া এই চ্যাপ্টারটা তো কঠিন, আজকের ক্লাসটা করো ভাইয়া। আমি বলে দিচ্ছি, আজকের ক্লাস করার পরে এই চ্যাপ্টার তোমার কাছে আর কঠিন লাগবে না, ঠিক আছে? আজকের ক্লাসটা করো, আমি তোমাকে আজকের ক্লাস করার পরে 10 মার্ক তোমাকে এনশিওর করাই দিব, ঠিক আছে? আমি নিজ দায়িত্বে তোমাকে হচ্ছে 10 মার্কস এই চ্যাপ্টার থেকে এনশিওর করাই দিব একদম। সো সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও। শেয়ার করবা দুইটা কারণে, একটা কারণ হচ্ছে তোমরা পরে যাতে পরীক্ষার আগে যে আবার এই ক্লাসটা একটু দেখে যাইতে পারো, আর আরেকটা কারণ হচ্ছে তোমার ফ্রেন্ডরা দেখতে পারে। আরো একটা কারণ আছে, ওই কারণটা আরেকটু পরে বলবো। আরো কিছু মানুষজন আমাদের সাথে হচ্ছে ক্লাসটাতে জয়েন করে ফেলুক, তারপর আমি জয়েন করবো। আচ্ছা, দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। মিতা নন্দীকে দেখতে পারতেছি, তারপর লুবনা আক্তারকে দেখতে পারতেছি, রাহিয়া চৌধুরীকে দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম। শামিমা শারমিনকে দেখতে পারতেছি, কুমিল্লা থেকে আফসানাকে দেখতে পারতেছি, আরে সেই। তারপরে হচ্ছে একজন বলছে ভাই ফারদিন ভাইয়ের মতো সুপার সেশন দিলে ভালো হতো। হ্যাঁ, এটাই প্ল্যান করছি আজকের ক্লাসে একটা জিনিস দিব তোমাদেরকে, বুঝছো, যেটা তোমাদের এক্সামে অনেক জোস লেভেলের একটা কনফিডেন্স বুস্ট আপ করবে। সো জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে
আজকের ক্লাসে তোমাদেরকে যে জিনিসটা দিব আমি সেটা হইল, দেখো কিন্তু এরা সবাইকে দিব, আমি কাউকে স্পেসিফিক্যালি দিব না, এটা হচ্ছে সবাইকে দিব, বাট এটার জন্য একটা কাজ করতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের একটা কম্প্যাক্ট নোট আছে। কম্প্যাক্ট নোট বলতে কি বুঝায়? কম্প্যাক্ট নোট হচ্ছে যে যেই নোটটা তুমি পরীক্ষার আগের দিন পড়লে তোমার হচ্ছে ওই চ্যাপ্টারের সব টপিক হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে আমি অনেকগুলা প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি, তারপরে হচ্ছে অনেক থিওরি অনেক ডিটেইলে বুঝাইছি যে যেই থিওরিগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় ওইগুলা, এরপর বোর্ড কোশ্চেনের সাজেশন আছে, ঠিক আছে? কোথায় অবতল দর্পণের একটা শর্টকাট ট্রিক্স আছে যে কিভাবে হচ্ছে 6টা রশ্মিচিত্র তুমি আঁকতে পারবা, কোন কোন নিয়ম তোমাকে মানতে হবে, সব কিছু হচ্ছে এই নোটটাতে আছে। বাট কাহিনী হচ্ছে তোমাকে যদি এই নোটটা পাইতে হয় তাহলে হচ্ছে কি করতে হবে? লাইভটা শেয়ার করতে হবে। যদি আজকে লাইভ 200 জন শেয়ার করে, 200 জন মানুষ যদি হচ্ছে আজকে লাইভটা শেয়ার করে, তাহলে হচ্ছে আমি তোমাদের সবার জন্য আমাদের যে এই যে এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আমি সবাইকে হচ্ছে এই নোটটা দিয়ে দিব। স্পেসিফিক্যালি কয়েকজনকে দিলে আসলে ব্যাপারটা ভালো দেখায় না, সেই জন্য আমি সবাইকে দিয়ে দিব। বাট এর জন্য কি করতে বলছি? লাইভটা শেয়ার করতে বলছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, তোমরা হচ্ছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে ফেলতে পারো। সো লাইভটা শেয়ার করে রাখো দুইটা কারণে, এক হচ্ছে এই কম্প্যাক্ট নোটটা পাবা, আর আরেকটা কারণ হচ্ছে যে পরীক্ষার আগের দিন তুমি যদি হচ্ছে এই রিলেটেড টপিকে কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে হচ্ছে আরেকবার ক্লাসটা দেখে যাইতে পারবা, ঠিক আছে? আজকে আমরা কয়েকটা সিকিউ সলভ করব এবং একদম বেসিক থেকে কিছু জিনিস পড়বো যেগুলো হচ্ছে তোমাদের এক্সামে আসবে আর কি, ঠিক আছে? ওকে, সাইফ হাসান বলছে শেয়ার ডান। আচ্ছা তোমরা যারা যারা শেয়ার করবা লাইভটা আমাকে একটু লিখে দিও শেয়ার ডান, ঠিক আছে? হ্যাঁ আমরা হচ্ছে ফিজিক্সকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো আই গেস, ঠিক আছে? তো সবাই মোটামুটি জয়েন করে ফেলছে, সবাই তার ফ্রেন্ডদেরকে মেনশন দিছো, না দিয়ে থাকলে দিয়ে ফেলো, ঠিক আছে? কারণ নিজেরা একা একা পড়লে লাভ নাই, সবাই মিলে একসাথে পড়লে একটা মজা আছে। তো সবাই মিলে একসাথে একটু পড়ি, সবাই হচ্ছে নিজের ফ্রেন্ডের একটু মেনশন দিয়ে ফেলো, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। জোস খাদিজা বকুল বলছে শেয়ার ডান, তারপর নুরুল, আচ্ছা তারপরে হচ্ছে হাসিনা খাতুন বলছে শেয়ার ডান, সবাই বলতেছে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। ওকে জোস, তো সবাই একটু শেয়ার করে ফেলি, ফ্রেন্ডদেরকে মেনশন দেই, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? চলো ফার্স্টে ভাইয়া আমরা যেহেতু ওয়ান শট ক্লাস বলতেছি, ক্লাসগুলোকে ওয়ান শট ক্লাস হচ্ছে কি মানে আমরা একদম বেসিক থেকে শুরু করে পরীক্ষায় আসার মতো যা যা আছে সবকিছু একটা ক্লাসে শেষ করে ফেলা, তাই না? যে পরীক্ষাতে যে ভাইয়া যাতে পারি, মানে পরীক্ষাতে যে কোশ্চেন আসবে ওই কোশ্চেনগুলো যাতে ভাই আনসার করতে পারি, এইটা হচ্ছে কথা। সো পরীক্ষাতে কোশ্চেন আনসার করতে হইলে তোমার হচ্ছে আগে ধারণা নিতে হবে যে ভাই এই টপিক থেকে কোন কোন টপিক, মানে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকের উপরে বেশি প্রশ্ন আসে বিগত বছরগুলোতে, অথবা এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। সো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে দেখতে হবে, তারপরে হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। সো এইখানে তোমাদের আমাদের যে এসএসসি এসএমপি কোর্স অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যেটা আসতেছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, যেটা রেগুলার ক্লাস শুরু হবে এবং অলরেডি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিগুলো শুরু হয়ে গেছে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপগুলোতে, যেখানে হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর ডাউট সলভ করি আমরা, ঠিক আছে? মানে এই ক্লাসগুলোর ডাউট থ্রেড ওপেন করে দেই, ওইখানে আমাদের স্টুডেন্টরা কিছু ডাউট বলে এবং ওইগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ওদের ওই ডাউটগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করব। অনেকেই আমার কাছে লাস্ট ক্লাসে হচ্ছে যে আমার কাছে বলছে যে ভাইয়া কোন সূত্র কখন ইউজ করবে এগুলোর উপরে ভিডিও লাগবে, বা আরো অনেক কিছু চাইছে আমার কাছে। সো আমি ওগুলো নিয়ে প্ল্যানিং করতেছি, ওদের জন্য ওই জিনিসগুলো আনবো। সো তোমরা যারা যারা এখনো আমাদের এসএমপি কোর্সে এনরোল করো নাই তারা হচ্ছে এখনই কিন্তু এসএমপি কোর্সে এনরোল করে ফেলতে পারো। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে তোমাদের অঙ্কন ভাইয়ার একটা প্রোমো কোড আছে, সেটা হচ্ছে অঙ্কন এসএসসি 26, অঙ্কন এসএসসি 26। এই প্রোমো কোডটা যদি তোমরা ইউজ করো ভর্তি হওয়ার সময়, মানে কোর্সটা এনরোল করার সময়, তাহলে কিন্তু তুমি একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে অঙ্কন এসএসসি 26, এই প্রোমো কোডটা ইউজ করবা যারা এখনো এনরোল করো নাই তাদের জন্য। তারা যদি হচ্ছে এনরোল করে ফেলো তাহলে হচ্ছে এই জিনিসটা ইউজ করলে তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পাবা, বুঝছো? ঠিক আছে। সো সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিছে, অনেককেই দেখলাম, অনেকে লাইভটা শেয়ারও করে দিছে। বাট আমি যেটা বলছি আমার শেয়ার অ্যামাউন্ট আমি তোমাদেরকে দিব, ঠিক আছে? বাট কথা হচ্ছে যে এই যে 200 শেয়ার বলছি, যদি হচ্ছে 200 শেয়ার হয়, 200 জন মানুষ শেয়ার করে লাইভটা, তাহলে হচ্ছে দিব কি দিব, এই যে এটা দিব, আমাদের ফুল একটা কম্প্যাক্ট নোট চ্যাপ্টার 8-এর, যেটা এক্সামের আগের দিন পড়লে
এর বাইরে আসলে পরীক্ষাতে কিছু আসবে না, আমি গ্যারান্টি। যদি আসে তাহলে নাম চেঞ্জ করে দিও, কোনো অসুবিধা নাই, বাট এইটা তুমি যদি দেখে যাইতে পারো তাহলে এর বাইরে আসলে আর কিছু আসবে না, বুঝছো? সো ঠিক আছে, এখন আমরা আগে দেখবো, ওই যে বললাম যে একটা চ্যাপ্টার পড়ার সময় যেহেতু পরীক্ষা সামনে, সো আগে জানতে হবে যে পরীক্ষার কোন কোন মানে চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পরীক্ষায় আসবে। যেহেতু আমরা এখন পরীক্ষার প্রিপারেশনের ক্লাসগুলো করতেছি, মানে এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তো পরীক্ষার প্রিপারেশন, তাই না? যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, সো সামনে টেস্টের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নিব সেজন্য নিহারিকা বেগম, তুমি হচ্ছে আগামীকালকে একটা ক্লাস আছে স্থির তরিত, ওই ক্লাসে থাইকো, তোমার যেটা জিনিসটা দরকার সেটা তুমি পাইলেও পাইতে পারো। সো আগামীকালকে একটা ক্লাস আছে চ্যাপ্টার 10 এর উপরে নিব ওইটা, সো ওই ক্লাসে থাইকো ভাইয়া। আজকে চ্যাপ্টার 8 এর যে ক্লাসটা হচ্ছে এইটা দেখে মনোযোগ দাও, যদি কোনো সমস্যা থেকে থাকে কারোর, আই গেস যারা পেইড ব্যাচে ছিল আমাদের তারাও এই ক্লাসটা করতে পারো। এই ক্লাসটা করলে আরো কিছু জিনিস শিখতে পারবো, কোনো অসুবিধা নাই। মানে একটা জিনিসের আসলে শেখার তো শেষ নাই, অনেক ডিপে যে একটা জিনিস শিখা যায়। সো আজকে ক্লাসটা করো, সবাই করবা, যারা যারা করতেছো সবাই করবা, ঠিক আছে? ওকে। ফয়সাল ভাই আমাদের সাথে ক্লাস করতেছে, তোমাদের তোবারক ভাইয়া, সো সে আমাদের সবাইকে তোবারক দিবে। আচ্ছা, তো একদম শুরুতে আমরা হচ্ছে আগে দেখি যে এই অধ্যায়ের কোন কোন টাইপের কোশ্চেনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমাদেরকে এরকম টাইপ ভিত্তিক ব্রেকডাউন করে দিচ্ছি, তো তোমরা চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো সবাই। তো সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। জারিফ বলছে ভাই আমার কমেন্ট সিন করেন, জারিফ তোমার কমেন্টও সিন করলাম ভাইয়া। ওকে, সো সবাই একটু এইটার স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি হচ্ছে জিনিসগুলো একটু বুঝাই। সো টাইপ 1 এ আমি বলছি যে আলোর প্রতিফলনের সূত্র, সংজ্ঞা, দৃশ্যমান আলো, আলোর বেগ, এই টাইপের জিনিসপত্র থেকে প্রশ্ন আসবে। কি টাইপের প্রশ্ন আসবে দেখো, এইগুলো থেকে আসলে সিকিউ না, এগুলো থেকে আসে হচ্ছে এইদার এমসিকিউ আসবে তোমার, অথবা হচ্ছে এসকিউ আসবে, অথবা হচ্ছে জ্ঞান এবং অনুধাবনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আসবে। এখন কি কি আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমি হচ্ছে ওই যে কম্প্যাক্ট নোটের কথা বলছি, ওই নোটে আমি দিয়ে দিছি যে এসকিউর জন্য কি কি প্রশ্ন আসতে পারবে, জ্ঞান অনুধাবনের জন্য কি কি প্রশ্ন আসবে, কিংবা এমসিকিউর জন্য কোন কোন টাইপের প্রশ্ন আসবে, এবং ইভেন অনেক ম্যাথমেটিক্যাল টপিক কিংবা কোন চ্যাপ্টারের হচ্ছে কোন মানে কোন বোর্ডের কোন ম্যাথগুলো করতে হবে এগুলো বলে দিছি। সো এগুলো পাইতে হলে একটু শেয়ার করতে হবে কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে টাইপ 2 হচ্ছে সমতল দর্পণ এবং এতে প্রতিবিম্ব। যদিও এই টপিকটা মানে সমতল দর্পণ থেকে আমাদের খুব একটা প্রশ্ন আসে না, তবে চাইলে তোমরা হচ্ছে এখানে একটা স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? এখানে এটাকে হচ্ছে 3 স্টার দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট না বাট মোটামুটি ইম্পর্টেন্ট। সমতল দর্পণ থেকে এমসিকিউ আসতে পারে, আর কোনো বোর্ডে যদি এরকম মানে আউট অফ দ্য বক্স প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে হচ্ছে সমতল দর্পণে কিরকম তোমার হচ্ছে যে মানে কিরকম বিম্ব গঠিত হবে এইটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের গোলীয় দর্পণের সূত্র। গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের ছিল না, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এবং এই চ্যাপ্টারে কিন্তু একটাই মাত্র সূত্র গোলীয় দর্পণের, এবং ওই একটা সূত্র দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে আসবে আসবে। সো এইটা হচ্ছে একদম 5 স্টার টপিক, 5 স্টার না মানে ইনফিনিটি স্টার, এইখান থেকেই প্রশ্ন আসবে এই টপিক থেকে। ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলতে পারে, বিম্বের অবস্থান নির্ণয় করতে বলতে পারে, অথবা লক্ষ্য বস্তুর অবস্থান নির্ণয় করতে বলতে পারে। এখন কিভাবে নির্ণয় করবো বা কি ভাবে মানে প্রশ্ন কি পড়বে এটা আমরা একটু পরেই দেখবো, আপাতত টপিকগুলো দেখি, ঠিক আছে? ওকে, এরপরে ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক, এটা খুবই সহজ, একটা মাত্র সূত্র আছে, ওই সূত্র দিয়ে সম্পর্ক, এখান থেকেও আসলে আমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে? একটাই মাত্র সূত্র, F=R/2, এই সূত্র দিয়ে তোমাদেরকে এমসিকিউ আসতে পারে, অথবা এই কনসেপ্টটা অনেক সময় সিকিউতে আমাদেরকে ইউজ করতে লাগবে। যেমন হচ্ছে আমাদের প্রশ্ন দেখা গেছে অনেক সময় বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, বাট আমাদের ম্যাথ করতে লাগবে হচ্ছে ফোকাস দূরত্ব। তো তখন যদি তুমি ফোকাস দূরত্ব বের করতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই হচ্ছে বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করে ফোকাস দূরত্বটা বের করে নিতে হবে। সো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এরপরে এই চ্যাপ্টারের সবচেয়ে একদম হট টপিক হচ্ছে অবতল দর্পণের প্রতিবিম্ব। এইটা হচ্ছে একদম টপ ক্লাস, ঠিক আছে? যদি আমরা হচ্ছে ক্লাস করি যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তাহলে এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস টপিক, যে অবতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব। টোটাল 6 ধরনের প্রতিবিম্ব আমরা অবতল দর্পণ থেকে পাই, 6টা অবস্থানের জন্য, এটা আমি দেখাবো ক্লাসে। অ্যান্ড লাস্টলি আসে হচ্ছে উত্তল দর্পণ এবং এতে প্রতিবিম্ব। উত্তল দর্পণের প্রশ্ন আসে, বাট একটাই ধরন আছে, মানে একটা টাইপেরই ছবি হয়, মানে চিত্র আঁকা সম্ভব উত্তল দর্পণ থেকে। সো এটা আসলে কঠিন কোনো কিছু না। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা এখনো জয়েন করতেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? ওকে,
এরপরে হচ্ছে রৈখিক বিবর্ধন, বিবর্ধন থেকে কিন্তু প্রশ্ন আসবে, বিবর্ধনটাও একদম ইনফিনিটি স্টার একটা টপিক, এই চ্যাপ্টারের বিবর্ধন থেকে প্রশ্ন আসবে। মানে গাণিতিক সমস্যা এই চ্যাপ্টার থেকে দুই ধরনের হইতে পারে, এক হচ্ছে গোলীয় দর্পণের সূত্র থেকে, আর এক হচ্ছে বিবর্ধন থেকে, এবং দুইটা কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড এটা আমরা একটু পরে একটা প্রবলেম সলভ করবো, তখন বুঝে যাবা। এরপর হচ্ছে বিভিন্ন দর্পণের ব্যবহার, এইগুলো হচ্ছে ধরো একটু বর্ণনামূলক টাইপের প্রশ্ন যদি আসে অথবা এমসিকিউ আসে, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে, এমসিকিউ অথবা এসকিউ, কিংবা হচ্ছে গ ঘতে যদি বর্ণনামূলক প্রশ্ন দিতে চায় সেক্ষেত্রে বিভিন্ন দর্পণের ব্যবহার, যেমন টেলিস্কোপে কোন দর্পণ ব্যবহৃত হয়, অথবা হচ্ছে ডেন্টিস্টের যে চেম্বারে কোন দর্পণ ব্যবহৃত হয়, বা কোথায় কোন দর্পণ ব্যবহৃত হয়, সমতল, অবতল আর উত্তল, এই তিনটার মধ্যে এই জিনিসগুলো কিন্তু এইখান থেকে আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের টপিক বেস ব্রেকডাউন, মানে টাইপ ওয়াইজ ব্রেকডাউন। এখন হচ্ছে আমরা এই টাইপগুলোর উপরে কয়েকটা প্রবলেম সলভ করব। তার আগে একটু বেসিক তোমাদেরকে বোঝাবো, যে এই বেসিকটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যখন সিকিউগুলো করতে যাবা। সো আগে থেকে যদি ওই জিনিসগুলো জানা থাকে তাইলে হচ্ছে তোমার কাছে জিনিসগুলো সব সহজ হয়ে যাবে। সো এই জিনিসটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছো? সবাই কি স্ক্রিনশট নিছো? সবাই আমাকে একটু কমেন্টে বলো তো যে ভাইয়া এসএস ডান, এসএস ডান। আচ্ছা, অনেকের কাছে নাকি নোটিফিকেশন যায় নাই। আচ্ছা, একজন বলছে সাজেশন দিয়ে কি করব, কিছু তো পারি না। কিছু যদি না পারো এটা মনে হয় তাইলে এখন থেকে হচ্ছে পড়া শুরু করো ভাইয়া। পড়াশোনা করতে হবে, মানে পড়াশোনা করলেই পারবা, না পড়াশোনা করলে তো পারবা না, সমস্যাটা হচ্ছে এখানে, বুঝছো ভাইয়া? সো একটু পড়াশোনা করো, পারবা, খুবই সহজ, এগুলা কোনো কঠিন কিছু না। ঠিক আছে, জোস জোস, সবাই জয়েন করে ফেলছে, এখন সবাই স্ক্রিনশট নিয়ে ফেলছে, এসএস ডান, এসএস ডান, এসএস ডান সবাই বলতেছে। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটু শুরুতে এই চ্যাপ্টারের যেই জিনিসগুলোর থেকে প্রশ্ন আসে বললাম, ওগুলোর জন্য কি কি কনসেপ্ট তোমার জানা লাগবে এই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা একটু গোলীয় দর্পণ নিয়ে পড়াশোনা করি। গোলীয় দর্পণ, ওই যে বললাম গোলীয় দর্পণ আর গোলীয় দর্পণের সূত্র, এই জিনিসটা জানা লাগবে। সো গোলীয় দর্পণ হচ্ছে কি, একটা বৃত্তাকার কোনো একটা গোলক বা একটা গোলকের অংশ, একটা গোলকের যে কোনো পৃষ্ঠে যদি আমরা হচ্ছে প্যারা লাগাই অথবা সিলভারিং করি, সেক্ষেত্রে আমরা দর্পণ তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? দর্পণ তৈরি করতে পারি। সো গোলীয় দর্পণ কিসের অংশ? অবশ্যই গোলকের অংশ। এবং এই গোলীয় দর্পণ হচ্ছে দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, আর আরেকটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। সবাই একটু লিখে ফেলি আমার সাথে সাথে, হ্যাঁ, এই জিনিসগুলো সবাই একটু লিখে ফেলি। অবতল দর্পণ আর আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। আচ্ছা, এই অবতল দর্পণের ভাইয়া আরেকটা নাম আছে। অবতল দর্পণের নাম হচ্ছে অভিসারী দর্পণ। কি দর্পণ? অভিসারী দর্পণ। আর আমাদের উত্তল দর্পণের নাম হচ্ছে অপসারী দর্পণ। আচ্ছা, দর্পণ আর আয়না একই কিন্তু কথা, ঠিক আছে? তোমরা আবার কনফিউজড হয়ে যাও না যে ভাইয়া উত্তল আয়না বলছে, দর্পণ তো বলে নাই, তাহলে কেমনে পারবো? সো দর্পণ, উত্তল দর্পণ যে কথা, উত্তল আয়নাও কিন্তু একই কথা, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে কনফিউজড হওয়া যাবে না, এগুলো খুবই সহজ। আচ্ছা, এরপরে আসি যে দেখতে কিরকম হয়। আমাদের অবতল দর্পণ দেখতে কিরকম হয়? ধরো একটা গোলকের অংশ থেকে তুমি এতটুকু কাটছো, একটা গোলক থেকে এই অংশটা কাটছো, কাটার পরে গোলকের দুইটা অংশ থাকে না, একটা হচ্ছে উত্তল অংশ, একটা হচ্ছে অবতল অংশ। সো অবতল দর্পণে উত্তল অংশ হচ্ছে সিলভারিং করা থাকে বা পাড়া লাগানো থাকে, এই যে উত্তল অংশ হচ্ছে সিলভারিং করা থাকে। সো অবতল দর্পণে হচ্ছে কোন অংশে সিলভারিং করা থাকে? উত্তল অংশে। এটা হচ্ছে উত্তল সাইড বা উত্তল অংশ। সেই উত্তল অংশে সিলভারিং করা থাকে হচ্ছে অবতল দর্পণে। মানে জিনিসটা আসলে উল্টা, যে অবতল দর্পণ কিন্তু সিলভারিং করা আছে হচ্ছে উত্তল অংশে, ঠিক আছে? অবতল দর্পণ কিন্তু সিলভারিং করা থাকে হচ্ছে উত্তল অংশে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে জিনিসটা হবে আবার উল্টা। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা সিলভারিং করব হচ্ছে অবতল অংশে। কোন অংশে? এই যে অবতল অংশে হচ্ছে আমরা সিলভারিং করলাম। উত্তল দর্পণে আমরা সিলভারিং করব হচ্ছে অবতল অংশে। সো বুঝতেই পারতেছো ব্যাপারটা যে দুইটা হচ্ছে উল্টা, বাট দেখতে কি রকম তুমি ছবি যে মানে চিত্র দেখে যাতে বুঝতে পারো। এখনো অনেকে আসো যে এই চ্যাপ্টার পড়োই নাই, সো তাদের ক্ষেত্রে একদম এই জিনিসগুলো একদম বেসিক থেকে মানে বোঝানোর চেষ্টা করতেছি। যারা ওই যে একজন বলছে যে ভাই কিছু তো পারি না, সাজেশন দিয়ে কি করব, তো সে তাকে বলতেছি যে ভাইয়া ক্লাসটা করো, এই জিনিসগুলা তোমাকে একদম শূন্য থেকে পড়াই নেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমি একদম এইখান থেকে যদি বুঝতে পারো তাহলে এক্সামে যা আসবে আনসার করতে পারবা, কোনো অসুবিধা নেই, বুঝছো? ওকে, এখন আসো
এই গোলীয় দর্পণ তো দুই ধরনের, এটা গেল উত্তল অবতল, এবং এই দুইটা দর্পণের মধ্যে কি কি পার্থক্য আছে অথবা কি কি মিল আছে এই জিনিসগুলো একটু দেখে ফেলি। সো এইটার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যে মানে আমাদের ম্যাক্সিমাম কাজকর্ম যে জিনিস নিয়ে, সেটা হচ্ছে বিম্ব নিয়ে। কি নিয়ে? বিম্ব নিয়ে। আচ্ছা, বিম্ব অথবা প্রতিবিম্ব যেটাই বলো না কেন, সো এই বিম্ব অথবা প্রতিবিম্ব এইটা আবার হয় হচ্ছে দুই ধরনের। এইটা হয় কয় ধরনের? এইটা হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব বিম্ব, যেটাকে আমরা বলি হচ্ছে সৎ বিম্ব অনেকে, ঠিক আছে? তো বাংলা ওয়ার্ডগুলোতে কনফিউজড হওয়া যাবে না। অনেক প্রশ্নে মানে অনেক জায়গায় বাস্তব থাকবে, অনেক জায়গায় সৎ থাকবে, জিনিসটা সেম, ঠিক আছে? আর আরেকটা বিম্ব হচ্ছে অবাস্তব বিম্ব অথবা অসৎ বিম্ব, ঠিক আছে? অসৎ না কিন্তু, দ লাস্টে হচ্ছে দ। তোমরা সবাই বাংলা ক্লাস করছো, ফারহান ভাইয়ের বাংলা ক্লাস করো, ফারসিম ভাইয়ের বাংলা ক্লাস করো, সো বাংলা বানান টানান নিয়ে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। তো সৎ বিম্ব হচ্ছে বাস্তব বিম্ব, আর অসৎ বিম্ব হচ্ছে অবাস্তব বিম্ব। সো বিম্ব কি? কোনো একটা লক্ষ্যবস্তুর জন্য আমরা হচ্ছে তার যে আকৃতি অথবা অবস্থান অথবা তার হচ্ছে কত দূরে তৈরি হচ্ছে একটা মানে একটা দর্পণ থেকে, সো এই জিনিসগুলা হচ্ছে বিম্বের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয়। আকৃতি বের করতে হয়, প্রকৃতি বের করতে হয়, অবস্থান বের করতে হয়, হ্যাঁ তাই না? সো এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, এতটুকু হচ্ছে একদম বেসিক কথাবার্তা। এখন আসি, আমাদের যে গোলীয় দর্পণের একটা সূত্র আছে, আমাদের গোলীয় দর্পণের যে সূত্রটা আছে, গোলীয় দর্পণের সূত্র, সেটা কি? গোলীয় দর্পণের সূত্র হচ্ছে এরকম, 1/f প্লাস 1/f ইকুয়ালস টু হচ্ছে 1/u প্লাস হচ্ছে 1/v। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা গোলীয় দর্পণের সূত্র। এই সূত্রটা ইউজ করে আমরা অনেক কিছু বের করতে পারবো। এখন কি কি বের করব, কোনটা কি, এই জিনিসগুলো জানতে হবে, তাই না? সো ধরো আমরা একটা অবতল দর্পণ চিন্তা করতেছি। সো আমি আগেই বলছি যে অবতল দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ। সো আমরা একটা গোলক নিলাম, এই হচ্ছে আমাদের একটা গোলক, ঠিক আছে? তো আমি বলছি এখন গোলক তো নিলাম, বাট গোলকটা তো পুরোটা দর্পণ না, গোলকটাকে কাটতে হবে। কি করতে হবে? গোলকটাকে কাটতে হবে। সো আমি কাটবো। এখন আমার কাছে তো কাটার অপশন নাই, কাটাকাটি করবো না আমি হচ্ছে এটাকে এই সাইডটা মুছে দিব। এতটুকু হচ্ছে আমি মুছে দিলাম। সো আমি এতটুকু হচ্ছে মুছে দিলাম। মুছে দিলে আমার এই জিনিসটা থাকতেছে। এখন এই যে গোলকটা ছিল, এই গোলকের যে কেন্দ্র, ঠিক আছে, এই গোলকের যে কেন্দ্র সেটা ছিল ধরো এইখানে। আর এই যে আমার গোলকের কাটা অংশ অথবা গোলকের কর্তনকৃত অংশ, এই অংশের আমি হচ্ছে এক সাইডে সিলভারিং করব। কোন সাইডে? এই যে উত্তল সাইডে সিলভারিং করব, কারণ আমরা হচ্ছে অবতল দর্পণ আঁকার চেষ্টা করতেছি। কি আঁকার চেষ্টা করতেছি? অবতল দর্পণ। সো এই উত্তল সাইডে সিলভারিং করলে আমাদের একটা অবতল দর্পণ কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই অবতল দর্পণের যে মধ্যবিন্দু, এই দর্পণটার একদম ঠিক মাঝখানের যে বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের মেরু বিন্দু। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মেরু বিন্দু, দর্পণের মেরু অথবা মেরু বিন্দু। এই মেরু থেকে শুরু করে বক্রতার কেন্দ্র, এই যে যে সি, এই সি এর নাম হচ্ছে, বা সি কে আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্র। সি কে কি বলবো? এটা হচ্ছে সি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে? সো মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র সংযোজক সরল রেখা আঁকতে হবে একটা। কি আঁকতে হবে? বক্রতার কেন্দ্রের সংযোজক সরল রেখা। সো এই যে সংযোজক সরল রেখাটা আঁকলাম, এই সংযোজক সরল রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। কি নাম? প্রধান অক্ষ। দেখো, ফোকাস বিন্দুর যে সংজ্ঞাটা আছে, মানে অ্যাকচুয়াল যে ফোকাস বিন্দুর সংজ্ঞাটা, ওইটা আসলে একটু মানে অন্যভাবে দিতে হয়, বাট আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য আমরা মানে এইভাবে বলি। সেটা হচ্ছে যে যদিও এটা আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে লো অ্যাপারেচারের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা আমরা বলি আর কি যে আমাদের বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এর ঠিক মাঝখানের যে বিন্দুটা, অর্থাৎ এর যে মধ্যবিন্দুটা, সেটা হচ্ছে এফ, যেটার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা কি? ফোকাস অথবা ফোকাস বিন্দু। এটা হচ্ছে আমাদের এফ, যেটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের সি। সি হচ্ছে বক্রতার কেন্দ্র, পি হচ্ছে দর্পণের মেরু, এফ হচ্ছে প্রধান ফোকাস। আচ্ছা, অথবা ফোকাস বিন্দু অথবা প্রধান ফোকাস, তোমরা যেটাই বলো, ঠিক আছে? কনফিউজড হওয়া যাবে না।
এখন কথা হচ্ছে যে দেখো আমাদের সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সিপি, এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে প্রকাশ করি। আর এফ থেকে পি পর্যন্ত এই যে এতটুকু দূরত্ব এফ পি, এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। এটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব, যেটাকে হচ্ছে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। সো ওই যে ছোট হাতের এফ, এই যে এফ, সো এইটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব। সো এফ দিয়ে আমরা আসলে এই সূত্রে যে আমাদের এফটা ইউজ করা হয়, এই এফটা হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব। এখন ইউ আর ভি তাইলে কি? সো আমরা যখন দর্পণে একটা লক্ষ্য বস্তু রাখবো, এই যে দর্পণের এইটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে কোন সাইড? সামনের সাইড। আর যেই দিকটাতে আমার হচ্ছে সিলভারিং করা থাকে, যেই দিকটাতে আমার সিলভারিং করা থাকে, এই দিকটা হচ্ছে পেছনের সাইড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পিছনের সাইড। তো আমি লক্ষ্যবস্তুকে সব সময় দর্পণের সামনে রাখবো। লক্ষ্যবস্তুকে সব সময় কোথায় রাখবো? দর্পণের সামনে রাখবো, মাথায় রাখবো এটা। ঠিক আছে, একদম খাতায় না, শুধু মাথায় লিখে ফেলি সবাই, যে লক্ষ্যবস্তু সর্বদাই দর্পণের সামনে থাকবে, যে দর্পণই হোক না কেন, উত্তল দর্পণ হোক অথবা অবতল দর্পণ হোক, লক্ষ্যবস্তু সর্বদা দর্পণের সামনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে ভাইয়া লক্ষ্যবস্তু সর্বদা দর্পণের সামনে থাকবে, বুঝলাম। তাহলে বিম্ব কি সর্বদা দর্পণের সামনে গঠিত হবে? আমাকে কমেন্টে একটু জানাও তো, সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো যে ভাইয়া লক্ষ্যবস্তু তো দর্পণের সামনে থাকবে, বুঝলাম, এখন বিম্ব কি সবসময় দর্পণের সামনেই তৈরি হবে? মানে এটা কি সম্ভব? সর্বদাই কি বিম্ব দর্পণের সামনে তৈরি হবে? আচ্ছা, একজন বলছে আলোর প্রতিফলন বেতাল বেতাল লাগে। ভাইয়া আজকের ক্লাসটা কর, তাহলে হচ্ছে তাল ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন বলছে না, রায়ান অনেক বড় করে লিখছে না। ঠিক আছে, তারপর ফারজানা বলছে না, জারিফ বলছে না ভাইয়া। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কিন্তু বিম্ব সবসময় দর্পণের সামনে হবে না, আমাদের লক্ষ্যবস্তু সবসময় দর্পণের সামনে থাকবে, এটা ঠিক আছে। বাট বিম্ব সামনেও হইতে পারে, পিছনেও হইতে পারে। বিম্ব হচ্ছে সামনে প্লাস পিছনে, দুই জায়গাতেই হইতে পারে, দুই জায়গাতেই হইতে পারে। এবং এর উপর ভিত্তি করেই আমরা হচ্ছে অবাস্তব এবং বাস্তব বিম্ব বলবো আর কি, যে কখন বাস্তব কখন অবাস্তব। আচ্ছা, তো এই লক্ষ্যবস্তু দর্পণের সামনে রাখবো বলছি। তো ধরো আমি যদি একটা লক্ষ্যবস্তু এইখানে রাখি, হ্যাঁ, জাস্ট ধরো আমি একটা লক্ষ্যবস্তু এইখানে রাখলাম, এটা হচ্ছে আমার একটা কি লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার একটা লক্ষ্যবস্তু। তাইলে ভাইয়া এই যে লক্ষ্যবস্তুটা রাখলাম, এই লক্ষ্যবস্তু থেকে শুরু করে মেরু পর্যন্ত যে দূরত্ব, মানে লক্ষ্যবস্তু যদি এক্স পজিশনে রাখি, তাহলে এক্স থেকে পি পর্যন্ত যে দূরত্ব মানে এক্স পি, এইটা হচ্ছে আমাদের ইউ। তাইলে হচ্ছে ইউ কি? ইউ হচ্ছে লক্ষ্যবস্তু থেকে মেরুর দূরত্ব, অথবা লক্ষ্যবস্তু থেকে মেরু পর্যন্ত দূরত্ব। এটাকে আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব বলি, লক্ষ্যবস্তুর দূরত্ব। ঠিক আছে, মানে লক্ষ্যবস্তু যেখানে রাখছি, যে পয়েন্টটাতে রাখছি, ওই পয়েন্ট থেকে শুরু করে দর্পণের মেরু পর্যন্ত যে দূরত্ব, ওইটা হচ্ছে আমাদের কি ইউ। আচ্ছা, তাহলে ভি কি? সো ধরো এইখানে লক্ষ্যবস্তু রাখার কারণে আমার বিম্ব গঠিত হইলো হচ্ছে এইখানে, তাহলে আমার বিম্ব গঠিত হইলো হচ্ছে এইখানে। সো এইখানে যদি আমার বিম্ব গঠিত হয়, এটা হচ্ছে আমাদের বিম্ব। সো আমাদের এই বিম্ব যে পজিশনে গঠিত হলো, ধরো ওয়াই পজিশনে আমাদের বিম্ব গঠিত হইলো, তাহলে ওয়াই থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে ভি। ই ভি হচ্ছে কি বিম্বের দূরত্ব, কি বিম্বের দূরত্ব, বুঝছি সবাই? সো আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তাইলে আমাদের যে সূত্রটা, মানে গোলীয় দর্পণের যে সূত্রটা, সেটা হচ্ছে কি 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। কোনটা কি এবং কিভাবে, এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছি, কারণ আমি চিত্র দিয়ে কেন দেখাইলাম, কারণ আমাদের অধিকাংশ প্রশ্ন এই অধ্যায় থেকে আসা হচ্ছে চিত্র দিয়ে।
চিত্র দেওয়া থাকে উদ্দীপকে, এবং ওই উদ্দীপক থেকে আমাদেরকে কিছু একটা জিজ্ঞেস করে এবং ওইটাও আমাদেরকে আবার চিত্রের মাধ্যমেই দেখাইতে হয়। সো আমার নাম হচ্ছে অঙ্কন, আমি আসছি আজকে আলোর প্রতিফলন পড়াইতে। আলোর প্রতিফলনও অনেক আঁকাআঁকি আছে, মানে অঙ্কন আছে, ঠিক আছে? সো নামের সাথে মিলে গেছে আর কি, এই জন্য এই চ্যাপ্টারটা আমার অনেক পছন্দ, মানে খুবই পছন্দের চ্যাপ্টার ছিল। আমি যখন এসএসসি কিংবা এইচএসসিতে ছিলাম তখন আলোর যে চ্যাপ্টারগুলো ছিল এই চ্যাপ্টারগুলো আমার খুবই পছন্দ ছিল, কারণ এখানে অনেক আঁকাআঁকি আছে, আমার নামের সাথে অনেক মিল আছে, অঙ্কনের বিবরণ টিবরণ লিখতে হয়, ঠিক আছে? জ্যামিতি অনেক পছন্দ আর কি, সেই জন্য আমার নামের সাথে যেহেতু মিল আছে এই জন্য ভালো লাগে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যেটা বলতেছি যে আমাদের এই সূত্রর একটা কাহিনী আছে, মানে একটা ঝামেলা আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের বক্রতার ব্যাসার্ধ যে আর ছিল, এই আরটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, তাই না? আমি শুরুতেই তো বলছিলাম যে এফ ইকোয়ালস টু আর বাই টু, তাহলে আর ইকোয়ালস টু হচ্ছে 2f, অথবা আমরা বলতে পারি এফ ইকোয়ালস টু হচ্ছে আর বাই টু। তার মানে যদি হচ্ছে আমাদের একটা দেওয়া থাকে, এইটার ফোকাস দূরত্ব দেওয়া থাকে অথবা বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে, যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, এখন আমাদের যে সূত্র, এই সূত্রের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, এবং এই ঝামেলাটা ডিপেন্ড করে হচ্ছে বিম্বের উপরে। কিসের উপরে? বিম্বের উপরে। মানে বিম্ব কি বাস্তব নাকি অবাস্তব, বাস্তব বিম্ব নাকি হচ্ছে অবাস্তব বিম্ব, এর উপরে ভিত্তি করে আমাদের কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করতে হয়, ঠিক আছে? একটা শর্টকাট আমি শিখাই দেই, বাট এটা হচ্ছে যদি বুঝতে পারো তাহলে অনেক কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে? সো এতটুকু কি সবার নোট করা হয়েছে? আমি কি সামনের দিকে যাব? এতটুকু কি সবার নোট করা হয়েছে? আমরা সামনের দিকে যাইতে পারি? স্যার, ম্যাডাম, যারা যারা ক্লাসটা করতেছেন। আচ্ছা, ফয়সাল ভাই বলছে ঝামেলা মানে আলোর প্রতিফলন। ফয়সাল ভাইকে রিকোয়েস্ট করব ক্লাসটা করতে, তাইলে আপনার ফয়সাল ভাইয়ের হচ্ছে মানে আলোর প্রতিফলন নিয়ে যত ঝামেলা আছে সব ঝামেলা চলে যাবে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। সো নোট ডান, তো আমরা একটু সামনের দিকে যাই। সো এখন আসো যে আমাদের, আমি যে বললাম যে আমাদের হচ্ছে এই সূত্রটার কিছু জিনিস হচ্ছে বিম্বে বাস্তব এবং অবাস্তব হওয়ার পিছনে ডিপেন্ড করে। সো আমরা একটা অবতল দর্পণ আগে একটু আঁকি, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এখনো হয় নাই, আমি যখন সিলভারিং করব তখন হচ্ছে এটা অবতল দর্পণ হবে। সো এই যে এখন এটা অবতল দর্পণ হয়ে গেছে। সো অবতল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের কিছু নিয়ম আছে। সো আমরা যেহেতু একদম অনেক সব কিছু তো ডিটেইলে যাইতে পারতেছি না, কারণ আমাদের সময় কম। এসএমপি কোর্সে আই গেস সব কিছু একদম বেসিক থেকে শুরু করে টপ ক্লাস অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো, বাট আপাতত যেহেতু একদম অত বেশি ডিটেইলে যাইতে পারতেছি না, সো যতটুকু যাওয়া যায় ততটুকু যাচ্ছি আর কি বোঝানোর জন্য। তো দেখো, অবতল দর্পণে আলোকরশ্মি যখন আপতিত হয়, আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় এরকম ভাবে, তাহলে সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে ফেরত আসে। এটা হচ্ছে একটা রুল বা একটা নিয়ম, যে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হয় তাহলে হচ্ছে সে প্রধান ফোকাস দিয়ে ফেরত আসে। আবার অনেক সময় দেখা যায় আলোকরশ্মি যদি হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে হচ্ছে সে কি করে? প্রধান ফোকাস দিয়ে ফেরত আসে। আচ্ছা, এটা না, এইভাবে না দেখাই, আমি আর একটু সহজ করে দেখাই। অবতল দর্পণে আসলে আলোর প্রতিফলনটা কেমন হয় এইটা দেখাই। দেখো, অবতল দর্পণে আলোকরশ্মিগুলো এইভাবে আসে, একটা এইভাবে যায়, একটা হচ্ছে একদম প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় বক্রতার কেন্দ্র দিয়ে, আবার হচ্ছে এখান দিয়ে ফেরত যায়, ঠিক আছে? আর আরেকটা ধরলাম এই নিচ থেকে যাচ্ছে প্রধান অক্ষ বরাবর, তাহলে হচ্ছে এই বরাবর ফেরত যাবে, ঠিক আছে? তো দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রতিফলিত আলোকরশ্মিগুলো ফোকাসে মিলিত হয় এবং এইখান থেকেই মূলত ফোকাসের সংজ্ঞাটা আসে আর কি। তো এখন এই জন্য এই যে অভিসৃত যে হচ্ছে আলোকরশ্মিগুলো, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অভিসারী দর্পণ, অবতল দর্পণকে। আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের বিম্ব অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে কি রকম হয়। অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ, এই দুটো দর্পণের ক্ষেত্রে আমাদের বিম্ব কি রকম হয়। অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের বিম্ব অধিকাংশ ক্ষেত্রে বাস্তব হয়, 90% ক্ষেত্রে আমাদের বিম্ব হয় হচ্ছে বাস্তব। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের বিম্ব সব ক্ষেত্রেই অবাস্তব হয়, 100% ক্ষেত্রে হচ্ছে বিম্ব অবাস্তব হয়। আর অবতল দর্পণে 10% ক্ষেত্রে আমরা অবাস্তব বিম্ব পাই। কখন পাবো এটা দেখাবো। অবতল দর্পণে আমরা 10% ক্ষেত্রে হচ্ছে অবাস্তব বিম্ব পাবো।
আচ্ছা, এখন আমাদের যে সূত্রটা ছিল 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v, এখানে আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে চিহ্ন নিয়ে ঝামেলা হয়। সো এইটার জন্য আমাদের একটা চিহ্নের প্রথা অথবা চিহ্ন প্রথাকরণ অথবা সাইন কনভেনশন আছে। সাইন কনভেনশন এইটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? আই গেস আজকে যেভাবে বুঝাবো যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে তুমি এইচএসসি পর্যন্ত এই জিনিস নিয়ে আসলে খুব একটা সমস্যায় পড়বা না, যদি হচ্ছে যেভাবে বলি সেভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো, অবতল দর্পণ আলোক রশ্মিগুলো আপতিত হয়েছে, এদিকে প্রতিফলিত হয়েছে। তো প্রতিফলিত রশ্মি হচ্ছে যে এইটা না, এইটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। সো প্রতিফলিত রশ্মিগুলা যেই দিকে থাকবে, প্রতিফলিত রশ্মিগুলা যেই দিকে থাকবে, ফোকাস বিন্দু যদি সেই দিকে থাকে, এইটুকু এইভাবে মনে রাখবা যে প্রতিফলিত রশ্মি যেই দিকে আসে ওই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, এই দিকটা হচ্ছে আমাদের কি পজিটিভ দিক। প্রতিফলিত রশ্মি যেই দিকে আসে সেই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। সো ওই দিকে যা যা থাকবে সবকিছু হচ্ছে পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। যদি আমাদের প্রতিফলিত রশ্মি যেই দিকে আসবে ওই দিকে সবকিছু থাকে তাহলে ওই জিনিসগুলো হচ্ছে পজিটিভ হবে। সো অবতল দর্পণের ক্ষেত্রে যখন বাস্তব বিম্ব গঠিত হয়, যখন বাস্তব বিম্ব গঠিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তখন আমাদের এফ পজিটিভ হয়, ইউ পজিটিভ হয়। এটা হচ্ছে অবতল দর্পণে সর্বদা এফ আর ইউ পজিটিভ থাকে। অবতল দর্পণে সর্বদা এফ আর ইউ হচ্ছে পজিটিভ থাকে সর্বদা। কেন? কারণ ইউ হচ্ছে সর্বদাই লক্ষ্যবস্তুর দূরত্ব এবং লক্ষ্যবস্তু সবসময় দর্পণের সামনের দিকে থাকে। সো এই জন্য হচ্ছে আমাদের এফ আর ইউ সবসময় পজিটিভ হয়। আচ্ছা, এখন ভির ব্যাপারটা কি? ভি হচ্ছে পজিটিভ হবে অবতল দর্পণে যদি হচ্ছে বিম্ব, অবতল দর্পণে পজিটিভ হবে যদি হচ্ছে বিম্ব বাস্তব হয়। কিরকম হয়? বাস্তব হয়। আর ভি হচ্ছে নেগেটিভ হবে অবতল দর্পণে যদি হচ্ছে বিম্ব অবাস্তব হয়। ভাইয়া একটু মনে রাখি, এই জিনিসটা যদি মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারে আসলে আটকানোর কোনো কথাই নেই। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব মানে ইউ আর এফ সর্বদাই পজিটিভ হবে। সর্বদাই কি হবে? পজিটিভ হবে। ঝামেলাটা করে কে? ঝামেলাটা করে হচ্ছে ভি, অর্থাৎ বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এখন এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের যে বিম্বটা সে কি বাস্তব নাকি অবাস্তব। যদি বিম্ব বাস্তব হয় তাহলে হচ্ছে আমাদের যে ভি সেটা হচ্ছে পজিটিভ হবে, আর যদি বিম্ব অবাস্তব হয় তাহলে ভি হচ্ছে নেগেটিভ হবে। তো তোমরা কি বুঝতেছো? সো এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। এখন আসো উত্তল দর্পণের জন্য যদি জিনিসগুলো দেখি। কোন দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে, আচ্ছা এটা একটু লিখে দেই যে এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে অবতল দর্পণের জন্য। আর উত্তল দর্পণের জন্য আমাদের এফ ফোকাস দূরত্ব সবসময় নেগেটিভ হয়। ফোকাস দূরত্ব কি হয়? সবসময় হচ্ছে নেগেটিভ হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্ব সবসময় হচ্ছে ঋণাত্মক হয়। আর আমাদের হচ্ছে ইউ সবসময় হচ্ছে পজিটিভ হয়, কারণ দর্পণের সামনের দিকে থাকে। আর উত্তল দর্পণে আমরা সর্বদা অবাস্তব বিম্ব পাই। কি বিম্ব পাই? অবাস্তব বিম্ব পাই। এই জন্য আমাদের ভি হচ্ছে সর্বদা মাইনাস হয়, কারণ আমাদের উত্তল দর্পণে সর্বদা বিম্ব হচ্ছে অবাস্তব হয়। বিম্ব হচ্ছে কি হয়? অবাস্তব হয়। কখনোই উত্তল দর্পণে আমরা বাস্তব বিম্ব পাই না। উত্তল দর্পণে আমরা কখনোই বাস্তব বিম্ব পাই না। তো যেহেতু আমরা বাস্তব বিম্ব পাই না, এই জন্য হচ্ছে আমাদের উত্তল দর্পণের যে বিম্ব হয় সেটা সবসময় অবাস্তব হয় এবং আমাদের ভি এর ভ্যালু সবসময় হচ্ছে নেগেটিভ হয়, এফ এর ভ্যালু সবসময় নেগেটিভ হয়। শুধুমাত্র ইউ এর ভ্যালুটা উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ হয়। বুঝতে পারতেছো সবাই? সো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে সাইন কনভেনশনটা কিরকম হয়? সবসময় হচ্ছে, আচ্ছা কে কে বুঝো না একটু বলো তো।
অনেকে বলছে বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। হুমায়রা ইসলাম মিথিলা বলছে বুঝি নাই। হুমায়রা একটু খেয়াল করো ভাইয়া, আমি বলছি কি যে আমাদের এফ ইউ আর ভি এই তিনটা জিনিস আছে না, এই তিনটা জিনিসের এফ প্রতিফলিত রশ্মি দেখতে হবে। সো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণের ছবিটা আঁকি তাইলে বুঝতে পারবা, ঠিক আছে? ধরো এই হচ্ছে একটা উত্তল দর্পণ, হ্যাঁ, এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এটা হচ্ছে দর্পণের মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে ফোকাস হবে হচ্ছে এইখানে। তো উত্তল দর্পণে আলোক রশ্মিগুলো এই বরাবর আসে, এই বরাবর প্রতিফলিত হয়। এই বরাবর একটা আলোক রশ্মি আসলে সে হচ্ছে এই বরাবর প্রতিফলিত হবে। তাহলে ভাই আমি বলছিলাম যে প্রতিফলিত রশ্মিগুলো যেই দিকে থাকে সেই দিকটা হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে পজিটিভ দিক কোনটা, এইটা, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ দিক। সো ফোকাস হচ্ছে নেগেটিভ দিকে পড়ে গেছে না। তো যেহেতু ফোকাস নেগেটিভ দিকে পড়ে গেছে, এই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের ফোকাসটা হচ্ছে নেগেটিভ হয় আর কি, বুঝছো? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা এই জন্য হচ্ছে নেগেটিভ। এটা একটা শর্টকাট বুঝার জন্য যে উত্তল দর্পণে আলোক রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে একদিক বরাবর আর ফোকাস হচ্ছে অন্যদিকে, তাহলে আমাদের ফোকাসটা কি হবে, অবভিয়াসলি ফোকাসটা হচ্ছে নেগেটিভ হবে। আর উত্তল দর্পণে আমাদের যে বস্তু, লক্ষ্য বস্তু, সেটা থাকে দর্পণের সামনের দিকে, মানে এইখানে কোন একটা জায়গায় থাকবে। সো এই জন্য ইউটা সবসময় পজিটিভ হয় আর আমাদের বিম্ব সবসময় গঠিত হয় এই জায়গাটাতে, ফোকাস এবং মেরুর মাঝখানে। সো এই জন্য হচ্ছে আমাদের ভিটা সবসময় হচ্ছে অবাস্তব হবে অথবা নেগেটিভ হবে আর কি, বুঝছো? সো এইটা হচ্ছে সাইন কনভেনশন আমাদের এই সূত্রের জন্য। আমাদের এইটা নিয়ে অনেক প্রশ্ন আসে এবং আমরা অনেক সময় ভুল করি, ঠিক আছে? সো ভুলটা যাতে না হয় এই জন্য হচ্ছে আমি সাইন কনভেনশন একটু বুঝাইলাম, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? সবাই কি ক্লাসে আসে না ক্লাস থেকে উধাও হয়ে গেছে? বুঝলাম না, মানুষের তো কোনো আওয়াজ পাচ্ছি না, নিজেদের মধ্যে কথা বলতেছে বেশি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, জোস 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 জোস। আচ্ছা, সো তোমরা আবার এইটার কথা ভুলে গেছো? এই যে বলছিলাম যে হচ্ছে এইটা পাবা, কি করতে বলছিলাম, এইটা পাইতে হইলে এখানকার যে প্রশ্ন মানে যেই টপিকগুলো আছে এখানে অনেকগুলা বোর্ডের সাজেশন দেওয়া আছে, এই যে বোর্ডের সাজেশন দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটার রশ্মিচিত্র নিয়ম দেওয়া আছে, তারপরে হচ্ছে একটা শর্টকাট দেওয়া আছে অবতল দর্পণের জন্য, এবং হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, যে প্র্যাকটিস প্রবলেমগুলো করলে পরীক্ষাতে আসলে এর বাইরে আসবে না। সো এই জন্য কি বলছিলাম, শেয়ার বলছিলাম, কতগুলো শেয়ার করতে বলছিলাম, 200, বেশি না, মাত্র 200 শেয়ার। 200 জন যদি শেয়ার করে তাহলে হচ্ছে আমি যদি ক্লাস থেকে বের হয়ে দেখি 200 জন শেয়ার করছে লাইভটা, তাহলে ক্লাস শেষেই হচ্ছে আমি এই গ্রুপে, এই যে গ্রুপে এখন লাইভ ক্লাসটা হচ্ছে এই গ্রুপে এই নোটটা দিয়ে দিব। সো এই নোটটা চাইলে তুমি হচ্ছে কি করবা, লাইভটা শেয়ার করে দিবা, না চাইলে শেয়ার করার দরকার নাই, ক্লাস করো মন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আমরা সাইন কনভেনশন দেখলাম, আমরা হচ্ছে মোটামুটি দর্পণের বেসিক বুঝলাম। এরপরে হচ্ছে আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে বিবর্ধন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে যে বাস্তব বিম্ব সবসময় হচ্ছে উল্টা হয়, বাস্তব বিম্ব হচ্ছে সবসময় উল্টা হয়, আর অবাস্তব বিম্ব সবসময় হচ্ছে কি হয়, সোজা হয়। এটা মনে রাখবা, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানের মতো, বাই ওয়ান গেট ওয়ানের মতো, মানে কি একটার সাথে একটা কানেক্টেড। সো বাস্তব মানেই উল্টা আর অবাস্তব মানেই হচ্ছে সোজা, ঠিক আছে? বাস্তব মানেই উল্টা, অবাস্তব মানেই সোজা। উল্টা সোজার মধ্যে মানে কি, ধরো এই হচ্ছে তুমি, ঠিক আছে, এইটা হচ্ছে ধরো তুমি, আর এই হচ্ছে তোমার বাসার আয়না। এখন আয়নার মধ্যে তুমি তোমাকে দেখতেছো, এটা হচ্ছে তোমার বাসার আয়না। এখন তুমি দেখলা যে তুমি হচ্ছে এরকম উল্টাই গেছো, মানে তোমার পা উপরে চলে গেছে আর মাথা নিচে চলে আসছে। সো এইটা হচ্ছে উল্টা, ঠিক আছে? তো উল্টা হয় কে, আমি কি বলছি যে বাস্তব বিম্ব সবসময় হচ্ছে কি হয়, উল্টা হয়। তাহলে আমরা যে আয়না দেখি অথবা আমাদের যে সমতল দর্পণ, এই সমতল দর্পণে আমরা আসলে কোন ধরনের মানে বিম্ব দেখি, সমতল দর্পণে আমরা দেখি হচ্ছে অবাস্তব বিম্ব। কি বিম্ব, অবাস্তব বিম্ব। এবং অবাস্তব বিম্ব দেখি জন্যই আমাদের বিম্বটা সোজা হয়। সোজা হয় মানে হচ্ছে আমাদের মাথার জায়গাতেই থাকে আর পা হচ্ছে পায়ের জায়গাতে থাকে। যদি আমি বাস্তব বিম্ব দেখতাম তাহলে আমার মাথা উপরে চলে যেত আর পা নিচে চলে যেত, এটা তো আসলে হয় না, তাই না? তো যেহেতু এটা হয় না, এই জন্য আমাদের সমতল দর্পণে আমরা যে বিম্বটা দেখি সেটা হচ্ছে আমাদের কি বিম্ব, সেটা হচ্ছে আমাদের অবাস্তব বিম্ব। এবং অবাস্তব বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। আর সমতল দর্পণে আমরা যে বিম্ব দেখি তার আকৃতি সমান থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, জোস। নূরজাহান বলছে ভাইয়া পরীক্ষায় নকল করার কিছু টিপস দেন। আসলে ব্যাপারটা হচ্ছে, ধরো যেই জিনিসটা আমি করি নাই ওইটা নিয়ে তো আসলে আমার এক্সপিরিয়েন্স নাই। এখন যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই সেক্ষেত্রে আমি তোমাকে এটা নিয়ে টিপস দিতে পারতেছি না। যদি আমার কখনো এক্সপিরিয়েন্স হয় পরীক্ষা নকল করার, তাহলে ভাই আমি তোমার অবশ্যই
কিভাবে পরীক্ষায় নকল করতে হয় এই টিপস আমি তোমাদের দিব। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা হয় নাই, সেক্ষেত্রে আমি এই ব্যাপারে নুব। সো যে ব্যাপারে আমি নিজেই নুব সেটা নিয়ে আসলে আমার কথা বলা ঠিক হবে না। সো আপাতত আমি তোমার আসলে কোনো মানে কি বলে টিপস দিতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু বিবর্ধনটা বুঝি। হ্যাঁ, বিবর্ধন, বিবর্ধন অথবা ম্যাগনিফিকেশন, বিবর্ধন অথবা ম্যাগনিফিকেশন, এইটা নিয়েও তোমাদের অনেকের একটু কনফিউশন আছে। সো এই কনফিউশনটা আই গেস ক্লিয়ার হয়ে যাবে যদি একটু মনোযোগ দিয়ে বুঝো এখন, ঠিক আছে? বিবর্ধন অথবা ম্যাগনিফিকেশন আসলে কি জিনিস এটা বুঝতে হইলে, মানে কনফিউশন থাকলে এখন একটু দেখো, তাহলে হচ্ছে তোমাদের যে কনফিউশনটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার করতে পারবো আশা করি। সো বিবর্ধন হচ্ছে, বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয় এবং এটা দুইটা সূত্র আছে তোমাদের বইয়ে। একটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ আর আরেকটা হচ্ছে এল প্রাইম বাই এল। সো আমরা অলরেডি ভি আর ইউ এর মানে জানি। এখন এল প্রাইম বাই এল মানে কি? এল প্রাইম দিয়ে আমরা বুঝাই হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। কি বুঝাই? বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম দিয়ে বোঝানো হয় বা আমরা প্রকাশ করি। আর এল দিয়ে আমরা হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি। কি প্রকাশ করি? লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি। সো এই যে এল প্রাইম অথবা এল, এই বিবর্ধন, এই সূত্রটা আমরা ইউজ করব কখন জানো? যখন আমাদেরকে রৈখিক বিবর্ধন বের করতে বলবে। কি বের করতে বলবে? রৈখিক বিবর্ধন। যখন হচ্ছে আমাদেরকে রৈখিক বিবর্ধন বের করতে বলবে, তখন হচ্ছে আমরা যে এল প্রাইম বাই এল এই ফর্মুলাটা হচ্ছে ইউজ করব। আর ই আর ভি আর ইউ তো আমি জানি, ভি হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব, দৈর্ঘ্য না কিন্তু দূরত্ব, বিম্বের দূরত্ব, বিম্বের হচ্ছে দূরত্ব, যে বিম্ব মেরু থেকে কত দূরে আছে। আর ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, যে লক্ষ্য বস্তু মেরু থেকে কত দূরে আছে। সো এই দুইটার অনুপাত করলে আমরা হচ্ছে কি পাবো? বিবর্ধন অথবা ম্যাগনিফিকেশন পাবো। এখন ভাইয়া ঝামেলা হইলো এই মাইনাস সাইনটা। এই মাইনাস সাইনটা কেন আসছে আর মাইনাস সাইনটার কাজ কি? দেখো এই যে সাইনটা দেখছো, এইটা হচ্ছে পরম মান চিহ্ন। কি চিহ্ন? পরম মান চিহ্ন। এটা হচ্ছে পরম মান চিহ্ন। পরম মান চিহ্ন যখন থাকে তখন আসলে ভিতরে মাইনাস আছে না প্লাস আছে এইটা আমাদের কনসার্নিং বিষয় না। এটা নিয়ে আমরা কোনো খেয়ালই করব না, এটা নিয়ে আমরা কোনো ঘাটাঘাটি করব না। আমাদের হচ্ছে এই মাইনাস নিয়ে কোনো টেনশনই নাই। আমাদের কাজ হচ্ছে ভ্যালু নিয়ে, মানে ভি আর ইউ এর ভ্যালু নিয়ে কাজ করব। তোমাদের সিলেবাসে এই চিহ্নটাকে ইগনোর করা, মানে ইগনোর করতে পারবা, কোনো অসুবিধা নাই। বাট কিছু কিছু ম্যাথে চিহ্ন নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, শর্টকাট, ঠিক আছে? একটা শর্টকাট মনে রাখবা। দেখো একটা শর্টকাট মনে রাখবা, যাদের চিহ্ন নিয়ে সমস্যা আছে বা চিহ্ন যারা কনসিডার করতে চাও, চিহ্ন যদি হচ্ছে কনসিডার করো, ঠিক আছে, যদি হচ্ছে চিহ্ন কনসিডার করো, তাহলে তোমার বিবর্ধন, বিবর্ধন এম এটা যদি হচ্ছে পজিটিভ হয়, কি হয়? বিবর্ধন এম যদি হচ্ছে পজিটিভ হয়, তাহলে তুমি মনে করবা যে তোমার যে বিম্ব হইছে সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। সেটা হচ্ছে কি বিম্ব? অবাস্তব বিম্ব। বিবর্ধন যদি পজিটিভ হয় তাহলে তুমি যে বিম্ব পাবা সেটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব। আর যদি হইল তোমার বিবর্ধনের ভ্যালু বা বিবর্ধন চিহ্ন কনসিডার করার পরে বিবর্ধন যদি হচ্ছে নেগেটিভ হয়, কি হয়? নেগেটিভ হয়, তাহলে তুমি বুঝবা যে এই বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব। কি বিম্ব? বাস্তব বিম্ব। সো পজিটিভ নাকি নেগেটিভ এর উপর ভিত্তি করে আসলে তুমি বলতে পারবা যে বিবর্ধনের মাধ্যমে আমরা বিম্ব কেমন হয়েছে, বিম্ব কি বাস্তব হয়েছে নাকি অবাস্তব হয়েছে, যদি চিহ্ন কনসিডার করো। তো যদি চিহ্ন কনসিডার করো তাহলে আমাদের বিম্ব হবে হচ্ছে পজিটিভের জন্য অবাস্তব আর নেগেটিভের জন্য বাস্তব। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এতটুকু হচ্ছে সূত্রের কাহিনী। এখন আসো আমরা একটু এই জিনিসগুলা যা যা পড়লাম, বিবর্ধন পড়লাম, অবতল দর্পণ, সাইন কনভেনশন পড়লাম, রশ্মিচিত্রটা এখনো আঁকা দেখাইনি, রশ্মিচিত্র আঁকা দেখাবো। এখন হচ্ছে আমরা একটু ম্যাথের দিকে যাই, মানে আমাদের বোর্ডের কিছু কোশ্চেন সলভ করি। সো আমরা হচ্ছে ফার্স্টে কোন কোশ্চেনটা দিয়ে শুরু করব? এটা দিয়ে শুরু করব। আচ্ছা, আমরা এইটা দিয়ে শুরু করি। আমাদের এই প্রশ্নটা বরিশাল বোর্ডে 2024 সালে আসছে এবং ঢাকা বোর্ডে 2024 সালে আসছে। যেহেতু একটা প্রশ্ন দুইটা বোর্ডে আসছে, সেক্ষেত্রে প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট মনে হয়, তাই না? তো চলো এই প্রশ্নটা একটু করি। এখন বলো, যা যা পড়াইছি এগুলা কি বুঝতে পারছো? কোনো অসুবিধা আছে কারো? তাসলিমা বেগম বলছে সিকিউ করান প্লিজ। এই যে তাসলিমা বেগম সিকিউ করাচ্ছি ভাইয়া।
শেয়ার ডান। এখন পর্যন্ত আমি খুব একটা শেয়ার দেখতেছি না, মনে হয় না সাজেশনটা আমার দিতে হবে। যাক, ভালো হয়েছে, বিষয়টা খারাপ না। যেহেতু তোমরা এখন পর্যন্ত কেউ শেয়ার করতেছো না, সেক্ষেত্রে আমার আসলে সাজেশন দেওয়ার প্যারাটা নেওয়া লাগবে না, ব্যাপারটা ভালো হয়েছে। ঠিক আছে, কিভাবে ফিজিক্সে এ প্লাস আসবে? ভালো করে পড়তে হবে, ভালো করে পড়লে আর হচ্ছে নিজে নিজে বেশি করে প্র্যাকটিস করলে, ক্লাসগুলো রেগুলার করলে ফিজিক্সে এ প্লাস পাওয়া যায়। ফিজিক্সে এ প্লাস পাওয়া আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, ওকে, চলো কি বলছে দেখি। প্রথমে আমাদের গণাম, এটা একটা দর্পণ দেওয়া আছে। সবাই আমাকে একটু কমেন্টে বলো তো, এই দর্পণটা কি দর্পণ ভাইয়া? এই যে দর্পণটা, এই দর্পণটা কি দর্পণ? এটা কি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ? সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো, বলো এই দর্পণটা কি উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ? ইম্পর্টেন্ট সিকিউগুলো দাগাই দিলে ভালো হয়। ইম্পর্টেন্ট সিকিউগুলো ওই নোটে আছে, ঠিক আছে? শেয়ার করো, নোট দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। সবাই আমাকে একটু বলো তো যে এই যে আমাদের অবতল, এই মানে সরি, এই যে দর্পণটা, এটা কি অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ? আচ্ছা, অবতল। মলিদা আক্তার বলছে অবতল, আশিক রেজা বলছে হচ্ছে অবতল, তারপর মুস্তাফিজুর রহমান বলছে অবতল, জারিফ বলছে অবতল। রাইট, কারণ এখানে উত্তল অংশ সিলভারিং করা আছে। সো উত্তল অংশ যেহেতু সিলভারিং করা আছে, দর্পণটা অবশ্যই হচ্ছে আমাদের কি দর্পণ? অবতল দর্পণ। সো যেহেতু এটা অবতল দর্পণ, এখন আমাদের দেখতে হবে যে প্রশ্নে কি বলছে। উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। দেখো, লক্ষ্যবস্তুর বিবর্ধন, লক্ষ্যবস্তুটা কোথায় আছে? লক্ষ্যবস্তুটা আছে হচ্ছে সি মানে বক্রতার কেন্দ্র, আর হচ্ছে এফ মানে প্রধান ফোকাস, এই দুইটার মাঝখানে। লক্ষ্যবস্তু যখন হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে, তখন আমাদের বিম্ব কোথায় গঠিত হয়? তখন আমাদের বিম্ব কোথায় গঠিত হয়? এটা আমাকে, এটা কি তোমরা জানো? অথবা একটা শর্টকাট দিয়ে, অথবা একটা মানে যে কোনো ভাবে হচ্ছে এটা মনে রাখা যায়, তোমরা কি এটা জানো? আচ্ছা, এটা আমরা দেখতেছি কোথায় গঠিত হবে, কিভাবে গঠিত হবে, সবকিছুই দেখবো। সো লক্ষ্যবস্তু আছে হচ্ছে সিআরএফ এর মাঝখানে, যেহেতু আমাদেরকে অবতল দর্পণ বলছে, এবং সিআরএফ এর মাঝখানে লক্ষ্যবস্তু থাকলে আমাদের যে বিম্বটা হবে সেটা অবশ্যই কি হবে? বাস্তব বিম্ব হবে। কি বিম্ব হবে? বাস্তব বিম্ব। যেহেতু আমাদের সি আর এফ এর মাঝখানে আছে, এটা হচ্ছে আমাদের বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব হবে। এখন আমি কিভাবে বুঝলাম যে ভাই বাস্তব বিম্ব হবে? অবতল দর্পণের ক্ষেত্রে 6টা পজিশন আছে, 6টা পজিশন। 1 নাম্বার পজিশন হচ্ছে অসীম। 1 নাম্বার পজিশনটা হচ্ছে অসীম, লক্ষ্যবস্তুকে তুমি অসীমে রাখতে পারবা। তারপরে হচ্ছে লক্ষ্যবস্তুকে তুমি এইখানে রাখতে পারবা, মানে বক্রতার কেন্দ্র এটার বাইরে রাখতে পারবা। এটা হচ্ছে তোমার 2 নাম্বার পজিশন। এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে, এখানে রাখতে পারবা, বক্রতার কেন্দ্রের বাইরে। এরপরে হচ্ছে তুমি বক্রতার কেন্দ্রেই রাখতে পারবা, এটা হচ্ছে তোমার 3 নাম্বার পজিশন, যেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক আছে ভাইয়া? এরপরে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, এই যে এইটা যেখানে আছে সেটা হচ্ছে 4 নাম্বার পজিশন, সি আর এফ এর মাঝখানে। ফোকাসে যদি রাখো তাহলে এটা হচ্ছে 5 নাম্বার পজিশন, আর ফোকাস আর মেরুর মাঝখানে যদি রাখো সেটা হচ্ছে 6 নাম্বার পজিশন। এই 6টা পজিশনে তুমি হচ্ছে লক্ষ্যবস্তু রাখতে পারবা অবতল দর্পণের ক্ষেত্রে। রুল অফ 6 যেটা আমরা আমাদের অনলাইন ব্যাচে পড়াইছি, আজকেও আমি চেষ্টা করবো যতটুকু হচ্ছে কভার করা যায় আর কি। ঠিক আছে, সো এইখানে এই টোটাল 6টা পজিশনে তুমি হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে রাখতে পারবা, এবং এই 6টা পজিশনের জন্য তুমি হচ্ছে 6টা ভিন্ন ভিন্ন জায়গায় বিম্ব পাবা। সো এখন এখানে একটা রুল আছে। রুলটা হচ্ছে কি? রুলটা হচ্ছে যে লক্ষ্যবস্তুর যে অবস্থান বা লক্ষ্যবস্তুর যে পজিশন, লক্ষ্যবস্তুর পজিশনের সাথে তুমি যদি হচ্ছে বিম্বের পজিশন যোগ করো, কি করব? তুমি যদি হচ্ছে বিম্বের পজিশন যোগ করে দাও, লক্ষ্যবস্তুর পজিশনের সাথে তুমি যদি হচ্ছে বিম্বের পজিশন যোগ করে দাও, সেক্ষেত্রে তোমার প্রত্যেকবার আনসার হইতে হবে হচ্ছে 6। এই জন্য এটাকে বলা হয় রুল অফ 6। সো এখন একটু খেয়াল করো তো, তোমরাই এখন বলে দেওয়ার কথা যে ভাইয়া আমি তো লক্ষ্যবস্তুটা রাখছিলাম 4 নাম্বার পজিশনে। কয় নাম্বার পজিশনে?
4 নাম্বার পজিশনে। সো যেহেতু 4 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তু রাখছি, তাহলে আমার 6 হইতে গেলে আর কত লাগবে? 6 - 4 মানে হচ্ছে 2। তাহলে আমাদের বিম্ব হবে হচ্ছে 2 নাম্বার পজিশনে। 2 নাম্বার পজিশন কোনটা? 2 নাম্বার পজিশন হচ্ছে এই যে বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে আমাদের বিম্বটা গঠিত হবে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে যে কোনো একটা জায়গায়। তার মানে কি দর্পণের একই সাইডে আমার হচ্ছে লক্ষ্যবস্তু আছে, বিম্বও আছে। এই যে হচ্ছে আমার লক্ষ্যবস্তু দর্পণের এই সাইডে, আবার বিম্ব হচ্ছে এখানে হচ্ছে। তার মানে আমাদের বিম্ব এবং লক্ষ্যবস্তু একই সাইডে আছে। সো অবশ্যই ভি কিন্তু পজিটিভ। কি হবে? পজিটিভ। এতটুকু বোঝানোর জন্য এত কাহিনী করা আসলে। আমাদেরকে যেহেতু বিবর্ধন বের করতে বলছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিটা জানা থাকা লাগে, ভিটা জানা থাকা লাগবে আর কি। সো ভি হচ্ছে আমাদের কিন্তু পজিটিভ, ভি এর ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে সিপি, মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে? সো আমাদের দেওয়া আছে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমাদের যা যা দেওয়া আছে এগুলো একটু লিখে ফেলি। আমাদের দেওয়া আছে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে সিপি ইকুয়ালস টু কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। আমরা বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করতাম। কি দিয়ে প্রকাশ করতাম? আর দিয়ে। আমাদের ম্যাথ করতে গেলে লাগবে ফোকাস দূরত্ব, কারণ আমাদেরকে ভি বের করতে হবে। ভি যদি বের করতে চাই তাহলে আমাদের ওই যে ফর্মুলা দিয়ে বের করতে হবে। সেই জন্য আমাদের ফোকাস দূরত্ব এফ লাগবে। এফ ইকুয়ালস টু আমরা কি জানি? আর ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2। এটা করলে কত পাবো? 6 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আমাদের এফ। এফ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে গোলীয় দর্পণের সূত্র আছে সেটা আমরা লিখি। আমরা জানি ওয়ান বাই এফ ইকুয়ালস টু হচ্ছে 1/u প্লাস হচ্ছে 1/v। এখানে কি আমাদের ইউটা দেওয়া আছে? আমাদের হচ্ছে ওয়াইপি দেওয়া আছে। দেখো এই যে ওয়াইপি দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। সো আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব, মানে লক্ষ্যবস্তু মেরু থেকে কত সেন্টিমিটার দূরে আছে? 8 সেন্টিমিটার দূরে আছে। সো লক্ষ্যবস্তু যেহেতু আমাদের মেরু থেকে 8 সেন্টিমিটার দূরে আছে, তার মানে হইল আমাদের কাছে ইউটা দেওয়া আছে। সো আমাদের কাছে ইউ দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। ইউ দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। এখন আমাদের ভি বের করতে হবে। কেন বের করতে হবে ভি? কারণ আমরা জানি বিবর্ধনের যে সূত্র, আমরা জানি বিবর্ধন এম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ। সো ওই সূত্র দিয়ে যদি আমার বিবর্ধন বের করতে হয় তাহলে আমার ভি লাগবে, ইউ লাগবে। তো ইউ তো আমার প্রশ্নে দিয়ে দিছে, তাই না ভাইয়া? আমাকে এখন কি ভিটা বের করতে হবে। সো ভি বের করতে হলে আমাদের আবার এফ লাগবে। এফ আমরা অলরেডি বের করে ফেলছি 6, ইউ বের করে ফেলছি 8। তাহলে এখন ভি বের করবো। সো ভি বের করে ফেলি। সো এখান থেকে আমাদের এইটাকে এই পাশে লিখি। যেহেতু আমরা ভি বের করব, যাকে বের করব তাকে সবসময় বাম সাইডে লিখবো। সমীকরণের সবসময় যাকে বের করব তাকে বাম সাইডে লিখবো, তাহলে আমার জন্য ক্যালকুলেশন করাটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে 1/v ইকুয়ালস টু হচ্ছে 1/f মাইনাস হচ্ছে 1/u, ঠিক আছে? সো এইখান থেকে 1/v ইকুয়ালস টু 1/f। 1/f মানে হচ্ছে 1/f এর ভ্যালু কত? 6। 1/6 মাইনাস 1/u, ইউ এর ভ্যালু হচ্ছে 8। 1/6 মাইনাস 1/8। এইটা করলে আমরা পাবো হচ্ছে 1/v ইকুয়ালস টু 1/24। কত পাবো? 1/24। ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটর বসালে হয়ে যাবে। দেখো 6 টা 48, 48 ভাগ 6 মানে কত? 48 ভাগ 6 হচ্ছে 6, 48 ভাগ 6 হচ্ছে 8, 8 অক্ষে 8 মাইনাস এখানে আবার 48 ভাগ 8 হচ্ছে 6, 6 অক্ষে 6, 8 মাইনাস 6 2, উপরে 2 নিচে 48, কাটাকাটি করলে উপরে 1 নিচে 24। সো এখান থেকে আসা হচ্ছে 1/24। বুঝতে পারছি? না বুঝতে পারলেও সমস্যা নাই, আমি মুখে মুখে করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। সো এখান থেকে 1/v এটা আসছে। তাহলে এখন যদি আমি কোনাকুনি গুণ করি, v এর সাথে 1, 24 এর সাথে 1, তাহলে v ইকুয়ালস টু হচ্ছে 24 সেন্টিমিটার। মানে আমাদের বিম্বের দৈর্ঘ্য হয়ে গেছে 24 সেন্টিমিটার। এখন দেখো ম্যাথমেটিক্যালিও কিন্তু এটা পজিটিভ আসছে, কারণ আমাদের যে অবতল দর্পণ বলেই দিছে, এবং আমরা দেখছি যে ওইখানে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে আমরা যে বিম্বটা পাবো সেটাও কিন্তু অবশ্যই বাস্তব বিম্ব হবে। সো যেহেতু বাস্তব বিম্ব হবে এজন্য আমাদের এইটা কিন্তু পজিটিভ হবে। অনেকেই আনসার দিয়ে দিচ্ছে, সেরা, জোস। সো এখন আমরা বিবর্ধনের যে ফর্মুলাটা আছে এখানে আমরা এই জিনিসটা বসাই দিই। সো মাইনাস ভি এর জায়গায় 24 আর নিচে ইউ এর জায়গায় হচ্ছে 8। তো 24 ভাগ 8 হচ্ছে 3, মানে এম ইকুয়ালস টু হচ্ছে শুধু 3 লিখতেছি আনসারে, শুধু 3 লিখতেছি আনসারে। কেন? কারণ আমরা বলছি যে পরম মান চিহ্ন থাকলে আমরা শুধুমাত্র মানটা নিয়ে কাজ করব, আমাদের চিহ্ন নিয়ে কাজ করার দরকার নাই, চিহ্ন নিয়ে প্রেশার নেওয়ার কিছু নাই। আচ্ছা এখন ভাইয়া শুনো, কথা হচ্ছে দেখো বিবর্ধনের কোনো একক নাই,
বিবর্ধনের কিন্তু কোনো একক নাই। কেন একক নাই বলো তো? কারণ হচ্ছে আমরা ভাগ করতেছি ভি ইউ, মানে ইউ ইউ দিয়ে ভাগ করতেছি ভি কে। সো ভি হচ্ছে লক্ষ্যবস্তু মানে বিম্বের দূরত্ব, আর ই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। সো দুইটাই হচ্ছে কিন্তু দূরত্ব। সো যেহেতু দুইটা দূরত্ব, সো দূরত্বর উপরে একক হচ্ছে মিটার, নিচেও দূরত্বের একক যেটাও মিটার। সো মিটার বাই মিটার হইলে উপরেও মিটার থাকলে নিচেও মিটার থাকলে কাটাকাটি করলে আসলে কোনো একক থাকে না। সো এই জন্য হচ্ছে আমাদের কি হয়, আমাদের বিবর্ধনের একক নাই। ঠিক আছে? সো এখানে আমাদের এই প্রশ্নটার গ নাম্বার প্রশ্নটার উত্তর হচ্ছে কত? 3। সো আমরা এখান থেকে বিবর্ধন বের করে ফেলতে পারলাম। খুবই সহজ ছিল প্রশ্নটা আসলে। জাস্ট একটা জিনিস বুঝতে হইতো, সেটা হচ্ছে আমাদের দর্পণটা কোন দর্পণ, এবং হচ্ছে এই দর্পণের ক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। জোস, সবাই আনসার দিচ্ছে। আমির হামজা আনসার দিচ্ছে, তারপরে অনেক মানুষ আনসার দিচ্ছে, অনেক মানুষ, ফাতেমা আফরিন মিম আনসার দিচ্ছে, সবাই আনসার দিচ্ছে। জোস জোস জোস। ওকে, একজন বলছে আমি আমার স্কুলকেও এতটা মিস করি নাই যতটা 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচকে মিস করতেছি। দ্যাট ইজ হোয়াট 10 মিনিট স্কুল। স্বাভাবিক, মিস করার মতোই আসলে। থ্যাংক ইউ, তোমরা যারা সুন্দর সুন্দর কথা বলো, তোমরা যারা ক্লাসগুলো করছো, তোমাদের জন্য আসলে দোয়া থাকে অনেক, তোমার জন্য অনেক দোয়া, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা আর কি। ঠিক আছে? আচ্ছা, 991 CW ইউজ করতে দিবে কিনা? ভাইয়া, নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিবে। তোমার ওই ক্যালকুলেটর যদি প্রোগ্রামেবল হয় তাহলে আনসার করতে দিবে না, বুঝছো? সো যেহেতু হচ্ছে ওই ক্যালকুলেটরটা প্রোগ্রামেবল, যতদূর আমি জানি CW ক্যালকুলেটরটা মেবি প্রোগ্রামেবল, সো এটা তুমি ইউজ করতে পারবা না, বুঝছো? সো তুমি 9 হ্যান্ড ওই যে MS অথবা ES প্লাস, এগুলো ES প্লাস অথবা ES এগুলো ইউজ করবা। এগুলো তো সব কিছু করা যায়। ঠিক আছে? তো সবাই আনসার দিচ্ছে, সীমা সরকার, তারপর আলিফ জামিল, বহুত মানুষজন আনসার দিচ্ছে। ঠিক আছে? লুবনা আক্তার আরেকজনকে মেনশন দিয়ে বলতেছে তোর নাম নিছে, সো লুবনার নামটাও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে উম্মে আথিয়া বলছে ভাইয়া রিপ্লাই, ভাইয়া চ্যাপ্টার 4 একটা ক্লাস দেন। আচ্ছা, আমরা হচ্ছে আমি একটা ক্লাস নিয়েছি চ্যাপ্টার 3 এর, আজকে চ্যাপ্টার 8 এর ক্লাস, কালকে চ্যাপ্টার 10 এর একটা ক্লাস আছে। এরপরে যদি রুটিন ম্যাচ করতে পারি, এটা তো ফ্রি ক্লাস, সো আমি যদি ম্যাচ করতে পারি একটা ক্লাস এক্সট্রা দিব তোমাদেরকে চ্যাপ্টার 4 এর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সো এখন আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে আমাদেরকে কি বলছিল দেখো, লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন সম্ভব। সো একটু মনে রাখবো যে অবতল দর্পণে আমি বলছিলাম যে 90% ক্ষেত্রে বাস্তব বিম্ব পাওয়া যায়। সো 90% ক্ষেত্র মানে 4টা পজিশনে বাস্তব বিম্ব পাবা। সেটা হচ্ছে 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন এবং 4 নাম্বার পজিশন। এই যে পজিশনগুলো দেখাইছিলাম না, এই পজিশন অনুযায়ী এই 4টা পজিশনে তুমি অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব বিম্ব পাবা। কি বিম্ব পাবা? বাস্তব বিম্ব পাবা। এরপরে তুমি হচ্ছে 5 নাম্বার পজিশনের জন্য বাস্তব প্লাস অবাস্তব এই দুই ধরনের বিম্বই কিন্তু পাবা। বাস্তব প্লাস অবাস্তব এই দুই ধরনের বিম্বই পাবা হচ্ছে 5 নাম্বার পজিশনের জন্য। আর লাস্টলি 6 নাম্বার পজিশন, এটার জন্য শুধুমাত্র অবাস্তব বিম্ব পাবা, শুধুমাত্র হচ্ছে অবাস্তব বিম্ব পাবা। সো গাইস, একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা, বুঝছো, যে এই যে কোথায় রাখলে অবতল দর্পণে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাওয়া যাবে, এটা তো ইনফিনিটি স্টার আসবেই, টেস্টে আসবেই। ঠিক আছে? কোনো না কোনো স্কুলে আসবেই, এইটা টেস্টে আসবে, লিখে দিলাম একদম। আলোর প্রতিফলন থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা কিন্তু আসবে অবতল দর্পণ থেকে, যে কোন অবস্থানে রাখলে একই সাথে আমরা হচ্ছে বাস্তব বিম্ব পাবো এবং অবাস্তব বিম্ব পাবো। এটা হচ্ছে আসবে, একদম আসবে, মানে শিওর আসবে। সো আমরা কি বলছি, কয় নাম্বার পজিশনে? 5 নাম্বার পজিশনে। যদি হচ্ছে আমি 5 নাম্বার পজিশনে লক্ষ্যবস্তুকে রাখি তাহলে হচ্ছে আমাদের একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব। সো 5 নাম্বার পজিশনটা আমাদের ছিল হচ্ছে ফোকাস। 5 নাম্বার পজিশনটা আমাদের ছিল কি? ফোকাস। তার মানে ফোকাসে যদি আমি লক্ষ্যবস্তু রাখি অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে আমি একই সাথে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব পাবো। ঠিক আছে? ওকে, তো চলো ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু আনসার করি। সো আমরা কি বললাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসে লক্ষ্যবস্তু যদি রাখি, ফোকাসে, ঠিক আছে, যদি হচ্ছে ফোকাসে লক্ষ্যবস্তু রাখি তাহলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব।
অবাস্তব বিম্ব চলো এখন আমরা দেখি যে কিভাবে সম্ভব, ঠিক আছে, কিভাবে সম্ভব। ছবি আঁকি, একটু আঁকাআঁকি করি, অঙ্কন করি, হ্যাঁ একটু হচ্ছে অঙ্কন করি যে আমরা কিভাবে অবতল দর্পণে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাইতে পারি। আর শোনো, আমার আঁকার এখানে হচ্ছে আমি মানে জাস্ট আন্দাজ করে করে আঁকতেছি, বাট তোমরা যখন ছবিগুলো আঁকবা চেষ্টা করবা কম্পাস দিয়ে ফার্স্ট একটা বৃত্ত আঁকতে, এবং ওইখান থেকে হচ্ছে তোমরা কি করবা, তোমরা হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র নিবা আগে ফার্স্টে, ঠিক আছে, নাইলে কিন্তু তোমার হচ্ছে কি হবে জানো, তোমার যে ছবিগুলো আঁকবা একটু এলোমেলো হয়ে যেতে পারে, মিলবে না আসলে যদি সবকিছু সমান সমান না থাকে, মানে বক্রতার কেন্দ্র, তারপর হচ্ছে প্রধান ফোকাস, এইগুলো যদি সমান সমান না থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝছো। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে 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 হচ্ছে আঁকবা, বুঝছো, যে একটা বৃত্ত আঁকবা, তারপর লাগলে কম মানে রাবার দিয়ে তুমি হচ্ছে এক সাইড মুছে দিবা আর শুধু এই সাইডটা রাখবা, এরপরে হচ্ছে কাজগুলো করবা, না হলে তোমার হচ্ছে ছবি মিলবে না অনেক সময়, ঠিক আছে। তো এখন আসো আমরা কি করব, আমরা হচ্ছে একটা মেরুবিন্দু খুঁজে বের করবো। সো এই হচ্ছে আমাদের মেরুবিন্দু পি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে বক্রতার কেন্দ্র খুঁজে বের করতে হবে, তাই না। সো এই বৃত্তের জন্য ধরো বক্রতার কেন্দ্র হবে হচ্ছে এইখানটাতে, এইটা ধরলাম, এইটা সি। এখন হচ্ছে আমাদের মেরুবিন্দুর সাথে বক্রতার কেন্দ্রের সংযোজক সরল রেখা আঁকতে হবে। আঁকলাম। মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী বিন্দু নিতে হবে একটা, সেটা হচ্ছে প্রধান ফোকাস এফ। নিলাম, তিনটা কাজ করে ফেলছি কিন্তু, ঠিক আছে, মানে অবতল দর্পণের যা যা দরকার ছিল এটা করে ফেলছি। এখন বলো আমরা কি বলছি, আমরা বলছিলাম না ফোকাসে থাকবে, আমাদের লক্ষ্যবস্তুটা কোথায় থাকবে, ফোকাসে থাকবে। সো আমরা হচ্ছে লক্ষ্যবস্তুটাকে কোথায় রাখবো, চাঁদা দিয়ে, মানে বৃত্তটা তুমি হচ্ছে পারফেক্টলি আঁকবা আর কি ভাইয়া, বুঝছো, না হলে তোমার ব্যাসার্ধর অর্ধেক ফোকাস না হলে ছবিটা মিলবে না অনেক সময়। চাঁদা দিয়ে আঁকো বা হচ্ছে যা দিয়ে আঁকো, বৃত্তটা সঠিকভাবে আঁকবা যাতে ব্যাসার্ধের মাপটা ঠিক থাকে, মানে এই যে বক্রতার ব্যাসার্ধ এটা ঠিক থাকে। যেমন আমারটা কিন্তু এখানে ঠিক হয় নাই, আমি কিন্তু একটু বেশি নিয়ে ফেলছি এই দিকে, ঠিক আছে, দূর থেকে দেখলে বোঝা যায়। তো এটা হচ্ছে আমাদের এফ। তো আমি বলছিলাম ফোকাসে লক্ষ্যবস্তু রাখতে হবে। সো ধরো আমি এখন দর্পণের নাম দেই একটা এমপি এম প্রাইম দর্পণ, এমপি এম প্রাইম দর্পণ নিলাম। আমি হচ্ছে প্রধান ফোকাসে এখন একটা লক্ষ্যবস্তু রাখবো, কি রাখবো, একটা লক্ষ্যবস্তু রাখবো। সো এই হচ্ছে আমার প্রধান প্রধান লক্ষ্যবস্তু, ধরে নিলাম এইটা, এটা হচ্ছে আমার একটা লক্ষ্যবস্তু, সেটা হচ্ছে পি কিউ। ধরো পি না, পি তো আমি একটা নিছি অলরেডি, তো আমি ধরলাম হচ্ছে এক্স ওয়াই। সো এই লক্ষ্যবস্তুটার অবতল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের তিনটা রুল আছে, তিনটা রুল আছে। কয়টা রুল আছে, তিনটা রুল আছে। এটা কিন্তু আবার রুল অফ 6 এর ওই কাহিনী না, তিনটা রুল আছে, তিনটা। কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আপতিত হয়। কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আপতিত হয়, এবং প্রধান অক্ষের সমান্তরালে যেই আলোকরশ্মিটা আপতিত হয় সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে ফেরত যায়। কোথা দিয়ে ফেরত যায়? প্রধান ফোকাস দিয়ে ফেরত যায়। আর একটা আলোকরশ্মি এমন ভাবে, এইখান থেকে দেখো সবসময় হিসাবটা হচ্ছে যে প্রথম একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, এবং এর পরের যে আলোকরশ্মিটা সেটা হচ্ছে তার নিকটস্থ যে বিন্দু থাকবে সেই বিন্দু দিয়ে আপতিত হবে, কিন্তু এর সামনে আসলে কোনো বিন্দু নাই, পিছনে বক্রতার কেন্দ্র আছে। সো এমনভাবে আলোকরশ্মিটা আপতিত হবে যেন দেখে মনে হয় যে সে আসলে বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে। সো আমরা জানি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত কোনো আলোকরশ্মি আবার হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যায়। সো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় মানে হচ্ছে এই বরাবর যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় সে হচ্ছে আবার বক্রতার কেন্দ্র দিয়েই ফেরত যায়। এটা একটা রুল। দুইটা রুল, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে আসবে। রুল নাম্বার 2, বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত আলোকরশ্মি বক্রতার কেন্দ্র দিয়েই ফেরত আসে। এখন দেখো এই আলোকরশ্মি ধরে নিলাম এটা হচ্ছে ছিল এক্স ওয়াই, তো ধরো এক্স এস এই পথে আপতিত হয়েছে, এক্স এস টি পথে প্রতিফলিত হয়েছে, আর এইটা হচ্ছে এক্স ইউ পথে আপতিত হয়েছে, এক্স ইউ ভি পথে প্রতিফলিত হয়েছে। এখন এদের আসলে সামনে যে মেলার সম্ভাবনা কি আছে? উত্তর হচ্ছে আছে, কিন্তু অসীমে। এরা কিন্তু কাছাকাছি কোথাও মিলবে না, এরা অসীমে যে মিলবে। কোথায় মিলবে? অসীমে যে এরা হচ্ছে মিলতে পারে। এদের আসলে মেলার সম্ভাবনা আছে, এদের জীবন আসলে এখনো আছে, মানে মানে ডিভোর্স হয় হয় ভাব, বাট ডিভোর্স হয় নাই আসলে। হয়তো রিলেশনটা থাকবে, মানে সম্পর্কটা থাকবে, সামনে যে হয়তো হচ্ছে কখনো না কখনো মিলতে পারে, ঠিক আছে, মানে ঠিক হইলেও হইতে পারে, সংসারটা ভাঙবে না। আর এক্ষেত্রে আবার আমার জোর করে যদি এদেরকে মিলাইতে চাই,
এদেরকে যদি আবার জোর করে যদি মিলাইতে চাই তাহলে কি করতে হবে, পিছনের দিকে একটু বর্ধিত করতে হবে। সো পিছনের দিকেও যদি বর্ধিত করো তাহলেও দেখা যাবে এরকম যে এই দিকেও কোথাও না কোথাও যে এরা আসলে মিলবে, এর দিকেও কিন্তু কোথাও না কোথাও যে হচ্ছে এরা কি করবে, মিলবে, এই দিকেও কিন্তু মিলতে পারবে এবং সেটা হচ্ছে অসীমে। এখন যদি হচ্ছে লক্ষ্যবস্তুগুলো এই দিকে মিলে, এটা হচ্ছে দর্পণের পিছনের সাইড, এটা হচ্ছে কোন সাইড, এটা হচ্ছে দর্পণের পিছনের সাইড। আর এইটা হচ্ছে দর্পণের সামনের সাইড। মানে যেই সাইডটাতে আমার হচ্ছে কি লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তুটা কোন সাইডে আছে, লক্ষ্যবস্তুটা আছে হচ্ছে সামনের সাইডে, তাই না? সো এই সাইডে হচ্ছে আমার লক্ষ্যবস্তু আছে এবং এটা হচ্ছে দর্পণের সামনের সাইড, আর এই সাইডে হচ্ছে আমার দর্পণের পিছনের সাইড। যদি এই দিকে বিম্ব তৈরি হয়, যদি হচ্ছে এই দিকে আমরা বিম্ব পাই, তাহলে এই বিম্বটাকে আমরা বলবো হচ্ছে অবাস্তব বিম্ব, কারণ লক্ষ্যবস্তু দর্পণের একদিকে আর বিম্ব পাচ্ছি দর্পণের আর একদিকে। আর যদি এই দিকে আমরা বিম্ব পাই তাহলে সেই বিম্বটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব বিম্ব, কারণ লক্ষ্যবস্তু যেই দিকে বিম্বটাও দর্পণের সেই দিকে পাচ্ছি। সো এই বিম্বটা যেটা অবাস্তব হবে সেটা হবে হচ্ছে সোজা আর অত্যন্ত বিবর্ধিত হবে। এরা দুইজনই হচ্ছে অত্যন্ত এটা হ্যাঁ অত্যন্ত বিবর্ধিত হবে। আর এই দিকে যে লক্ষ্যবস্তুটা পাবো সেটা হবে হচ্ছে বাস্তব এবং উল্টা, কি হবে, উল্টা, এবং দুজনের অবস্থানই হবে কোথায়, অসীমে। এইটাও অসীমে, এইটাও হচ্ছে অসীমে। সো এই দর্পণের ক্ষেত্রে একই সাথে আমরা হচ্ছে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্ব পাইতে পারি। সো এইটার সাথে লাগলে আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে? সো একটু ভালো মতো এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যদি কেউ না বুঝো তাহলে হচ্ছে আমাকে একটু জানাও কমেন্টে যে ভাইয়া বুঝি নাই, বুঝো নাই কে কে আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারি নাই, বলো। পোলাপাইন সবাই বুঝছো? এসএসসি 26 এনার্জি আছে না এনার্জি শেষ? এটিপি কি জিরো হয়ে গেছে বায়োলজি ক্লাস করে? বায়োলজি তো বোরিং ক্লাস, বায়োলজি তো খুবই বোরিং ক্লাস। আরে পোলা ভাই না তো সুন্দর সুন্দর কমেন্ট করে, বলতেছে কেউ কি স্কুলের টপিক কি পাঁচিল টপকাইতে ইয়া আছে। একজন রাহিয়া চৌধুরী বলছে লক্ষ্যবস্তু ফোকাস বিন্দুতে কেন বসছে, কারণ ভাইয়া ওই যে আমি একটু আগে শিখাইছিলাম না যে 6টা পজিশন, সো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পজিশন ছিল। দেখো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পজিশন ছিল, এই পজিশনটা ছিল হচ্ছে 5 নাম্বার পজিশন, এবং 5 নাম্বার পজিশনে যদি হচ্ছে আমি লক্ষ্যবস্তু রাখি তাহলে আমি একই সাথে দুই ধরনের বিম্ব পাবো, বাস্তব এবং অবাস্তব। আমার প্রশ্নে জিজ্ঞেস করছে কি যে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন করবে। সো আমরা হচ্ছে যদি এই অবস্থানে স্থাপন করি অর্থাৎ ফোকাসে স্থাপন করি তাহলে আমি একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব পাবো, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, 100 এনার্জি, 100 এনার্জি, জোস জোস জোস। ওকে, ওরে বাবা, বায়োলজির ফ্যানরা বলতেছে একদমই বোরিং না বায়োলজি ক্লাস। তাহলে কি ফিজিক্স ক্লাস বোরিং? বায়োলজিতে মুখস্থ ছাড়া তো কিছু নাই, ফিজিক্স তো রয়্যাল সাবজেক্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন অলওয়েজ 100% জোস। সো এই যে যারা যারা শেয়ার করছিলা, যারা যারা করো নাই, সবাইকে আবার একটু মনে করাই দেই যে এই জিনিসটা ছিল যে এটা বলছিলাম যে এক্সামের আগের দিন পড়লে, এক্সামের আগের দিন যদি এটা পড়ো, এক্সামের আগের দিন লেখা কাজ করে না কেন, কিসে? আচ্ছা লেখা কাজ করতেছে না কেন? ও করতেছে। এক্সাম 100 হবে, ঠিক আছে? 100 যদি এটা হচ্ছে এক্সামের আগের দিন এটা পড়ে যেতে পারো, এই নোটটা এক্সামের আগের দিন যদি পড়ে যেতে পারো। এখন কথা হচ্ছে যে এই নোটটা পাবা কি পাবা না এটা ডিপেন্ড করবে আমি ক্লাস থেকে বের হওয়ার পরে দেখবো আর কি যে কয়টা শেয়ার হয়েছে আমাদের ক্লাসটা। যদি দেখছি যে বলছিলাম কতগুলা 200 শেয়ার, যদি 200 শেয়ার দেখি 200 জন মানুষ শেয়ার করছে ক্লাসটা তাহলে দিব, তাহলে কিন্তু দিব না। সো যারা যারা এখনো শেয়ার করে নাই তারা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে কমেন্ট একটু লিখো, ঠিক আছে? ওকে, একজন আবার লিখেই দিছে যে জি ভাইয়া ফিজিক্স ক্লাস বোরিং। আল্লাহ, ওকে। তো চলো এরপরে হচ্ছে, তো এখন আমরা কইছিলাম আমরা হচ্ছে আর একটা সিকিউ দেখবো, ঠিক আছে? এই সিকিউটা আমরা একটু দেখি। এইখানেও বেশ মজার একটা প্রশ্ন আছে, এইটা একটু খেয়াল করলে বুঝতে পারবা, মানে অনেক ইজি একটা প্রশ্ন বাট একটু চিন্তার বিষয় আছে, ঠিক আছে? একটু চিন্তার বিষয় আছে, একটু চিন্তা করে আনসার দিও আর কি, ঠিক আছে? ওকে চলো,
এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো প্রতিবিম্বের দৈর্ঘ্য, ওই যে বিবর্ধনের ফর্মুলা শিখছিলাম না, m = l প্রাইম ডিভাইডেড বাই l। সো এইখানকার যে l প্রাইমটা ছিল, কি ছিল? l প্রাইমটা ছিল, এইটা ছিল হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য। কি ছিল এটা? প্রতিবিম্বের দৈর্ঘ্য ছিল। সো আমাদেরকে হচ্ছে এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই এলটা দেওয়া আছে, দেখো আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেন্টিমিটার বলছে। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? পিএফ। পিএফ মানে হচ্ছে এতটুকু দেওয়া আছে। এতটুকু হচ্ছে আমাদের প্রধান ফোকাস এফ, এটা দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, আর কি কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া আছে? প্রশ্নে বলছে দর্পণের 8 সেন্টিমিটার পিছনে। সো এই হচ্ছে পিছনে। সো দর্পণটা তো হচ্ছে অবতল দর্পণ, তাই না? এটা হচ্ছে অবতল দর্পণ। তো বাবারা সবাই একটু বলো তো, যে 8 সেন্টিমিটার পিছনে বলছে, কি বলছে? 8 সেন্টিমিটার পিছনে। তাহলে আমাদের বিম্বটা কি রকম হবে? আমাদের যে বিম্বটা গঠিত হবে, যেহেতু 8 সেন্টিমিটার পিছনে, তাহলে আমাদের যে বিম্বটা গঠিত হবে, সেই বিম্বটা কি বাস্তব বিম্ব হবে নাকি অবাস্তব বিম্ব হবে? সবাই আমাকে একটু বলো তো, এই বিম্বটা কি আমাদের বাস্তব বিম্ব হবে নাকি অবাস্তব বিম্ব হবে? আমাকে একটু বলো সবাই, আমাদের যে বিম্বটা গঠিত হবে সেই বিম্বটা কি রকম বিম্ব হবে, বাস্তব নাকি অবাস্তব? এই প্রশ্নে বলা হয়েছে যে প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হয়। সো দর্পণের 8 সেন্টিমিটার পেছনে যদি কোনো বিম্ব গঠিত হয়, সেই বিম্বটা কি রকম হবে, বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব? দাউদ হাসান বলছে অবাস্তব বিম্ব। আর কি কেউ পারো না? শুধু কি দাউদ হাসানই পারো? শুধু কি দাউদ হাসান পারে? আমি তো বুঝলাম না, আমার সব স্টুডেন্টগুলো পারবে না? এই বিম্বটা কি বাস্তব হবে না অবাস্তব হবে? অবাস্তব, অবাস্তব, অবাস্তব। সীমা সরকার বলছে বাস্তব। সীমা সরকার একটু ভুল করে ফেলছো ভাইয়া, এটা হচ্ছে অবাস্তব বিম্ব। দেখো দর্পণের পিছনে, পিছনে সর্বদা মানে শব্দটা আছে মানেই আমাদের বিম্বটা হচ্ছে অবাস্তব। কারণ আমরা বলছি যে লক্ষ্যবস্তু সবসময় দর্পণের সামনে সামনে থাকে। বিম্ব কি পিছনে গঠিত হচ্ছে মানে কি? লক্ষ্যবস্তু যেদিকে আছে বিম্ব কিন্তু সেই দিকে নাই। তো বিম্ব যেহেতু সেই দিকে নাই, তাইলে আমাদের যে বিম্ব গঠিত হচ্ছে সেটা হচ্ছে অবাস্তব বিম্ব। খুবই সহজ। লক্ষ্যবস্তু এবং বিম্ব উল্টা দিকে আছে বা ডিফারেন্ট দিকে আছে, তার মানে আমাদের বিম্ব হচ্ছে অবাস্তব বিম্ব। ঠিক আছে? কেমনে বুঝবা? তাওসিফ আল মাহমুদ, আমার কথা শুনো তাহলেই বুঝবা। এখানে লেখা আছে দর্পণের পিছনে বিম্ব গঠিত হয়, তার মানে বিম্ব এই দিকটা গঠিত হবে। আর আমাদের লক্ষ্যবস্তু আছে হচ্ছে এইখানে। তো লক্ষ্যবস্তু এই সাইডে, বিম্ব দর্পণের এই সাইডে, দুজন উল্টা সাইডে আছে। সো এই দিকটা যদি পজিটিভ পজিটিভ ধরে নিব সবসময়, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। অবতল দর্পণ না, অবতল দর্পণের ক্ষেত্রে এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। সো যেহেতু নেগেটিভ দিকে বিম্ব গঠিত হচ্ছে, তার মানে বিম্ব হচ্ছে অবাস্তব এবং ভি এর মান হচ্ছে এখানে নেগেটিভ। ভি এর মান হচ্ছে কি? নেগেটিভ। তো বিম্ব হচ্ছে কি রকম বিম্ব হবে? অবাস্তব বিম্ব। তাইলে এই যে 8 সেন্টিমিটার যে দেওয়া আছে, এই যে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ভি এর মান দেওয়া আছে, মানে ভি ইকুয়ালস টু -8 সেন্টিমিটার। এইটা বলছে ভি ইকুয়ালস টু কি বলছে? -8 সেন্টিমিটার বলছে। বুঝছি সবাই? ভি ইকুয়ালস টু কি বলছে? -8 সেন্টিমিটার বলছে। আচ্ছা, তাহলে আমাদের ভি দেওয়া আছে, আমাদের কাছে হচ্ছে এফ দেওয়া আছে, আমাদের কাছে কি ইউ দেওয়া আছে, আমাদের এ থেকে পি পর্যন্ত দূরত্ব। আচ্ছা, আমাদের কাছে এফ ইউটা তো দেওয়ার থাকার কথা। আমাদের কাছে ইউ দেওয়া নাই, তার মানে হচ্ছে আমাদেরকে আগে ইউ বের করতে হবে। আমাদেরকে আগে কি বের করতে হবে? ইউ বের করতে হবে। ইউ ইকুয়ালস টু হোয়াট? এইটা আগে বের করতে হবে। ইউটা আগে বের করতে হবে। ইউ বের করে এর পরে হচ্ছে আমাদের এল প্রাইম বের করা লাগবে। কি বের করা লাগবে? এল প্রাইম বের করা লাগবে। ঠিক আছে? ওকে, তো আমরা ইউটা আগে বের করি। আমাদের যেহেতু এফ আর ভি দেওয়া আছে, আমরা তো ইউ বের করে ফেলতে পারবো আরামসে। সো আমরা লিখি 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। এখান থেকে আমরা ইউ বের করতে চাচ্ছি। সো 1/u ইকুয়ালস টু হচ্ছে 1/f মাইনাস 1/v। সো আমাদের কাছে কি কি দেওয়া ছিল? আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে এফ। এফ ইকুয়ালস টু কত দেওয়া ছিল? বের করছিলাম আমরা আর কি, মানে পি এফ।
এটা হচ্ছে দেওয়াই ছিল 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আর কি দেওয়া ছিল? ভি দেওয়া ছিল, ভি হচ্ছে -8 সেন্টিমিটার। আমাদেরকে বের করতে হবে কি ইউ, ইউ কত। সো আমরা ভ্যালুগুলো বসাই। সো এখানে হচ্ছে 1/u ইকুয়ালস টু হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/8 মাইনাস মানে -8। সো এখান থেকে আমাদের হচ্ছে 1/u করলে 1/4 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে না, 1/8। তো 4 আর 8 এই দুটার এলসিএম করলে কত আসে? 4 আর 8 এর এলসিএম করলে 4 1 2 মানে হচ্ছে 8। সো 1/u ইকুয়ালস টু হচ্ছে 8 2 প্লাস হচ্ছে 1 মানে 3/8। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে 3/8 সেন্টিমিটার। আচ্ছা, তো ইউ পাইলাম আমরা কি পাইলাম? ইউ পাইলাম। সো যেহেতু আমরা এখন ইউ পাইছি, আমরা এখন বিবর্ধন বের করতে পারবো। কি বের করতে পারবো? বিবর্ধন বের করে ফেলতে পারবো। আমাদের বিবর্ধনের দুইটা সূত্র আছে। এক, বিবর্ধনের কি সূত্র আছে? দুইটা। বিবর্ধন m ইকুয়ালস টু হচ্ছে -v/u, এটার মডুলাস, অথবা হচ্ছে l'/l। এখন আমাদের প্রশ্নে আলটিমেটলি চাইছিল কি? আমাদের প্রশ্নে আলটিমেটলি চাইছিল যে l' এর ভ্যালু কত, মানে আমাদের বিম্বের দৈর্ঘ্য কত, এটা চাইছে। সো দেখো, আমি যদি এখান থেকে এমটা বের করে ফেলতে পারি, এরপরে এই ভ্যালুটা যদি বসাই দেই, তাহলে কিন্তু l' বের করে ফেলতে পারবো। সো ফার্স্টে হচ্ছে আমার এই সূত্র দিয়ে এমটা বের করতে হবে। সো m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস v এর জায়গায় কত বসবে? v এর জায়গায় বসবে হচ্ছে -8, আর u এর জায়গায় কত বসবে? 3/8। সো এইখান থেকে m ইকুয়ালস টু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড উপরে থাকবে 8/1, আর এই 8টা উপরে যাবে, নিচে আসবে হচ্ছে 3। সো এইটা, সো আমাদের m ইকুয়ালস টু হচ্ছে 64/3। এটা হচ্ছে আমাদের বিবর্ধন, 64/3। এটা হচ্ছে আমাদের কি? বিবর্ধন। আচ্ছা, আমরা উল্টা লিখছি আই গেস, তাই না? আমরা একটু উল্টা লিখছি, এইখানে একটু উল্টা লিখছি, এইখানে আমরা হচ্ছে উল্টা লিখছি। এইটা হচ্ছে দেখো, 8টা উপরে চলে যাবে, আমি 8টা নিচেই রেখে দিছি। 8টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। যেহেতু আমরা এই সাইডে 1/u কে এটাই করছি, তাহলে এইখানে হচ্ছে আমাদের উল্টা হবে। আমি এইখানটাতে একটু উল্টা করব। এখানে হচ্ছে আমাদের 8/3 হবে, 8/3। তাহলে হচ্ছে 3 উপরে যাবে, 8 নিচে আসবে। এখানে হচ্ছে মাইনাস সাইনটা তো আর থাকতেছে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তখন হচ্ছে আমাদের 8 ইন্টু হচ্ছে 3/8 এইটা হবে, তাই না? তাহলে এইটা আমাদের বাদ। তাইলে আমাদের m ইকুয়ালস হচ্ছে 8 8 ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র 3। তাহলে আমাদের যে বিবর্ধন সেটা হচ্ছে 3। আমাদের বিবর্ধন হচ্ছে 3। আমাদেরকে বের করতে হবে l'। তাহলে এখন আবার আমরা এই ফর্মুলা দিয়ে যাই, আমরা আবার হচ্ছে এই ফর্মুলাতে যাই। তাহলে আবার m ইকুয়ালস টু হচ্ছে l'/l। তাহলে l' ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু l। সো l আমাদের কাছে দেওয়া ছিল কত? 5, আর আমাদের m বের করলাম হচ্ছে 3। তাহলে আমাদের লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য সেটা দেওয়া ছিল, আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করে ফেললাম হচ্ছে 15 সেন্টিমিটার। আমরা কি বের করে ফেললাম? 15 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? আবার জিনিসটা একটু বুঝাই। আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া ছিল। এক হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুটা 5 সেন্টিমিটার, এইটা বলে দেওয়া ছিল। আমাদের প্রধান থেকে হচ্ছে মেরু পর্যন্ত দূরত্ব, মানে প্রধান ফোকাস দূরত্বটা দেওয়া ছিল। এই হচ্ছে ফোকাস দূরত্ব, f = 4 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল। এবং বলা ছিল যে প্রতিবিম্ব দর্পণের 8 সেন্টিমিটার পেছনে গঠিত হয়। সো এইখান থেকে আমরা জানতে পারছি প্রতিবিম্বের দূরত্ব যেটা হচ্ছে -8। কেন মাইনাস হয়েছে? কারণ আমাদের অবতল দর্পণ বলছিল, এবং অবতল দর্পণে যদি দর্পণের পিছনে বিম্ব গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো? অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব সবসময় কি হয়? ঋণাত্মক হয়। এই জন্য হচ্ছে -8 সেন্টিমিটার হয়েছে। সো আমরা এখন ফর্মুলাটা লিখছি, 1/f = 1/u + 1/v। এখান থেকে ইউ বের করছি, ইউ হয়েছে হচ্ছে 8/3। দেখো, v এর ভ্যালু কিন্তু -8 সেন্টিমিটার ধরে ক্যালকুলেশনটা করতে হবে, এই জন্য সাইন কনভেনশনটা ইম্পর্টেন্ট। তো সাইন কনভেনশনটা সবাই একটু বুঝতে পারবা, ঠিক আছে? বুঝতে হবে আর কি সবার। এরপরে হচ্ছে আমরা বিবর্ধন m = -v/u, এই ফর্মুলা আবার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে -v/u, একটা হচ্ছে l'/l। সো এখন আমরা এইটা দিয়ে বিবর্ধনটা বের করছি। বিবর্ধন কত হয়েছে? 3 হয়েছে। এন্ড আমরা জানি m = l'/l। l' হচ্ছে আমাদের বের করতে হবে। সো l এর ভ্যালু 5 বলে দিছিল, বিবর্ধন m 3 জানি, 5 × 3 হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? কারো কি কোনো অসুবিধা আছে?
আচ্ছা সবাই বলতেছে শেষ করবেন কবে, শেষ করবেন কবে। আচ্ছা এখনই আমরা শেষ করে দিব, বাট আমাদের এই প্রশ্নের ঘ নাম্বারটা শেষ করে, মানে ঘ নাম্বারটা সলভ করে আমরা হচ্ছে শেষ করবো। সো এই প্রশ্নের ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সো এটাকে একটা স্টার দিয়ে ফেলো সবাই, সুন্দর করে একটা ইনফিনিটি স্টার দিয়ে ফেলো। এটাকে কি বলছে দেখো, এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। এই যে এবি লক্ষ্য বস্তুটাকে, এটাতে অবতল দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের বিম্ব পাওয়া যাবে। ভাইয়া আমি সবার আগে আনসার দিই, আমি দেখি না। লুবনা বলছে কোনো সমস্যা নেই লুবনা, আমি দেখাবো না দেখাতে কিছু যায় আসে না, তুমি যে সঠিক অ্যান্সার দিচ্ছ এটা খুবই মজা, ঠিক আছে। ওকে সো আসো এখন আসি আমরা হচ্ছে এইটা, অবতল দর্পণের কোন অবস্থানে লক্ষ্য বস্তু রাখলে সমান আকারের বিম্ব পাওয়া যাবে। একটু মনে রাখবে এটা সবাই, ঠিক আছে। অবতল দর্পণের যে 3 নাম্বার পজিশন ছিল, মানে হচ্ছে অবতল দর্পণে যদি বক্রতার কেন্দ্রে লক্ষ্য বস্তু রাখি, কোথায় রাখি, অবতল দর্পণে যদি হচ্ছে বক্রতার কেন্দ্রে যদি হচ্ছে আমরা লক্ষ্য বস্তু রাখি, তাহলে হচ্ছে আমরা সমান আকৃতির বিম্ব পাবো। সমান আকৃতির না, শুধু একদম সব কিছু সমান থাকবে, কিন্তু বিম্বটা কি হবে, বাস্তব বিম্ব হবে এবং উল্টা হবে, সমান আকৃতির বিম্ব পাওয়া যাবে অথবা পাবো। সো আসো আমরা একটু ছবিতে এঁকে দেখি, এটা দেখে আমরা শেষ করব। একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য এবং ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে একটা অবতল দর্পণ, তো ধরে নিলাম এইটা হচ্ছে দর্পণের মেরু পি, আর এই দর্পণের বক্রতার কেন্দ্র হচ্ছে ধরলাম এইখানে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এদের যে সংযোজক সরল রেখা সেটা হচ্ছে এইটা। আচ্ছা এটা একটু বাঁকা হয়েছে, সেটা একটু সোজা করে দেই। এইটার সি হচ্ছে এইটা, এখানে হচ্ছে অর্ধেক যদি করি তাহলে এটা হচ্ছে ফোকাস। আমরা কি বলছি, আমরা যদি সিতে রাখি, মানে বক্রতার কেন্দ্র তো সি নাকি, বক্রতার কেন্দ্র হচ্ছে সি, এখানে যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে আমরা সমান আকৃতির বিম্ব পাবো। সো এই হচ্ছে ধরো লক্ষ্যবস্তু রাখলাম, এখান থেকে আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হইল, সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে ফেরত আসলো, প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি আপতিত হবে, সে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে ফেরত আসবে, এবং আমার চিত্রটা একটু উল্টাপাল্টা হয়েছে, এই জন্য হচ্ছে ছবিটা ঠিকঠাক মিলে নাই, কারণ হচ্ছে আমরা এই যে বৃত্তটা তো হিসাব করে আঁকি নাই। সো এইখানে যদি আমরা মিলাই তাহলে আমাদের এই যে বিম্বটা গঠিত হবে, বিম্বটা উল্টা হবে, এই যে এখানে বিম্বটা গঠিত হবে। বিম্বটা আমি অন্য কালার দিয়ে দিই। এই যে বিম্বটা যে গঠিত হইল, এইটা হচ্ছে আমাদের এই যে ধরো এটার নাম দিছিল হচ্ছে কি ওপি না, এবি। সো এই এবি এর বিম্ব ধরে নিলাম হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এইটা বক্রতার কেন্দ্রে, আমরা একটু আগে পড়ছিলাম যে বক্রতার কেন্দ্রে যদি হচ্ছে আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে বক্রতার কেন্দ্রেই কিন্তু বিম্ব পাওয়া যাবে। সো যেহেতু আমরা বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখছিলাম, আমরা বক্রতার কেন্দ্রে বিম্ব পাইছি, এবং এই বিম্বটা কি হবে, বাস্তব হবে। এই বিম্বটা কি হবে, বিম্বটা হচ্ছে বাস্তব, উল্টা এবং সমান, এবং কি সমান, মানে লক্ষ্যবস্তুর সমান বিম্ব পাওয়া যায়। সো প্রশ্ন যদি আসে যে লক্ষ্যবস্তুর সমান বিম্ব কোথায় পাওয়া যায়, এটা কিন্তু আসবে, এই প্রশ্নটা আসবে, লক্ষ্যবস্তুর সমান বিম্ব অথবা বিবর্ধন 1, লক্ষ্যবস্তুর সমান বিম্ব অথবা বিবর্ধন 1 বা বিবর্ধন ইকুয়ালস টু 1 হবে কখন, বিবর্ধন ইকুয়ালস টু 1 হবে কখন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে ভাইয়া। একটু কষ্ট করে এটা তো একটা স্টার দিয়ে ফেলি, স্ক্রিনশট নিয়ে ফেলি সবাই, ঠিক আছে, এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে ফেলি। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান অথবা বিবর্ধন 1 হবে কখন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। কখন, যখন হচ্ছে অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু থাকবে। কোথায় থাকবে, বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখবো। সো বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে হচ্ছে আমরা যে প্রতিবিম্বটা পাবো সেটা বক্রতার মানে আমাদের যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, সেই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের সমান হবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার অনেক বোর্ডে আসছে। সো একটু কষ্ট করে সবাই হচ্ছে এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে। ওকে সবাই একটু
আমাকে জানাও যে এই প্রশ্নটা সবাই বুঝতে পারছো কিনা, সবাই কি এটা মাথায় ঢুকছে যে ভাইয়া কিরকম প্রশ্ন আসতে পারে তাহলে। সো এই যে টাইপ ভিত্তিক ব্রেকডাউন করছিলাম, ওই টাইপ ভিত্তিক ব্রেকডাউন অনুযায়ী কিন্তু আমরা মোটামুটি সব কিছু দেখে ফেলছি। আমরা একদম শুরুতে সাইন কনভেনশন দেখছি, গোলক দর্পণের সূত্র দেখছি, কিভাবে ইউজ করতে হবে দেখছি, দর্পণের ব্যাসার্ধ কিরকম মানে দর্পণের প্রত্যেকটা অবস্থান জানছি, রুল অফ 6টা হালকা পাতলা দেখছি, তারপরে হচ্ছে যে আমরা ম্যাথ করছি, বিবর্ধনের ম্যাথ করছি, সব কিছু কিন্তু করছি। সো এই হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক যে ব্রেকডাউন ছিল, এই অনুযায়ী কিন্তু আমরা সব কিছু করে ফেলছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন একটা হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। সবাই এইটা করে আমি এই ক্লাসের পরে হচ্ছে একটা ভিডিও পোস্ট করে দিব, ওই ভিডিওতে হচ্ছে সাবমিট করে দিবা এই হোমওয়ার্কটা। এবং তোমরা আমাকে একটু জানাবা আমাদের যে এসএসসি সুপার স্টুডেন্টস, এসএসসি 26 না, এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে একটু জানাবা যে আমার ক্লাসটা আজকে তোমাদের কেমন লাগছে, মানে তোমরা কি সবকিছু বুঝতে পারছো কিনা, যা যা পড়াইছি জিনিসগুলো কি তোমাদের জন্য হেল্পফুল ছিল কিনা, যা যা পড়াইছি আজকে এবং যে যে জিনিসগুলো তোমাদেরকে শিখাইছি জিনিসগুলা ইম্পর্টেন্ট ছিল কিনা। ভাইয়া চ্যাপ্টার ইজি হলে কি ম্যাথ কঠিন হবে? না, ম্যাথ কঠিন কেন হবে, চ্যাপ্টার ইজি, ম্যাথ ইজি, সব ইজি, কোনো অসুবিধা নাই। নাসিমা আক্তার বলছে ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল, বলো ভাইয়া। নাসিমা আক্তার বলো, আমি তোমার মেসেজ মানে তোমার কমেন্ট দেখতে পারছি, বলো। সো সবাই একটু হোমওয়ার্কটা সাবমিট করবা। মুনতাসির, মাহিরকে দেখতে পারতেছি, মাহির আমাদের হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্ট, বাট মাহিরও ক্লাসটা করতেছে, জোস, গুড মাহির। আচ্ছা, সাজেশন দিবেন কখন? সাজেশনটাও আমি দেখি কয়টা শেয়ার হয়েছে, আগে একটু দেখে নিই, দাঁড়াও তোমরা কয়টা শেয়ার করছো একটু দেখি। এই যে এই নোটটা দিব বলছিলাম না, এই নোটের মধ্যে সাজেশন আছে। নোটের মধ্যে এই দেখো প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 3, ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেমস এক্সক্লুসিভ, আমার হাতে বানানো নোট। সো বুঝতেই পারতেছো যে কতটা এফোর্ট দিয়ে বানাইছি আর কি, হাতে বানানো নোট এটা, ঠিক আছে। সো এখানে হ্যাঁ নোট দিব তো বলছি, বিবর্ধন সংক্রান্ত গাণিতিক সমস্যা, কখন পজিটিভ কখন নেগেটিভ, কি হয় না হয়, যা যা ক্লাসে বলছি এই জিনিসগুলো আবার এখানে নোটে তুমি সুন্দর মতো পাওয়া যাবে, ঠিক আছে। একদম জোস লেভেলে জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝানো আছে, সব ডিটেইলে বোঝানো আছে। এবং লাস্টের দিকে হচ্ছে তোমাকে আমি কয়েকটা বোর্ড কোশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছিলাম এখানে, এটাও নোটে আছে। সো আমি দিব আর কি, দেখি কয়টা শেয়ার হয়েছে। আমি তো তোমাদেরকে বলছিলাম যে 200 জন যদি শেয়ার করে তাহলে হচ্ছে দিব। সো দেখি কয়জন শেয়ার করছে আসলে, ঠিক আছে। সো কেমন লাগছে ক্লাস, বলো বলো বলো। ওকে, চস, অনেক মানুষজন শেয়ার করছে, বাট আমি দেখবো ক্লাসটা শেষ করি, এরপরে হচ্ছে দেখবো। সো তোমাদের সামনেই পরীক্ষা, সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হোমওয়ার্কটা ভালো করে মানে সাবমিট করবা আর কি, হোমওয়ার্কটা সবাই করার চেষ্টা করবা। হোমওয়ার্কটা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারে যা প্রশ্ন আসবে এগুলো আনসার করতে পারবা পরীক্ষাতে, কোনো অসুবিধা নাই। ক্লাসটা যদি ভালো করে পড়তে পারো, মানে ভালো করে থাকো, তাহলে এই চ্যাপ্টারে যা যা পরীক্ষাতে আসবে ওগুলো হচ্ছে ভালো করে মানে যা পড়াইছে এগুলো প্র্যাকটিস করবা, প্লাস আরো কিছু এক্সট্রা জিনিস প্র্যাকটিস করবা, ওগুলো করে থাকলে পরীক্ষা খুব ভালো হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আগামীকালকে কিন্তু আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 10-এর উপরে, মানে হচ্ছে তোমাদের যে স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের উপরে কিন্তু আগামীকালকে আরেকটা ক্লাস আছে ঠিক 8:30টায়। সো ওই ক্লাসটাতেও কিন্তু জয়েন করে ফেলবা সবাই, দেখা হবে ক্লাসে, হ্যাঁ। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু গ্রুপে জানাই দিও যে ক্লাসটা কেমন ছিল। আসসালামু আলাইকুম সবাইকে।